আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচের স্টুডেন্টরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ক্লাসে আমি তোমাদের রসায়ন বইয়ের যে ৩য় অধ্যায়টি আছে, অধ্যায়টির নাম হলো পদার্থের গঠন। আজকের ক্লাসে আমরা এই রসায়নের এই ৩য় অধ্যায় অর্থাৎ অধ্যায়টির নাম হলো পদার্থের গঠন। এই অধ্যায়ের ঠিক যত ধরনের সৃজনশীলে গ আর ঘ নাম্বারে ঠিক যত ধরনের বা যত টাইপের প্রশ্ন আছে, এই একটি ক্লাসে আমরা এই সবগুলো তোমাদেরকে সমাধান করাবো ইনশাআল্লাহ। আজকের এই ক্লাসে আমরা যে টাইপের প্রশ্নগুলো রেখেছি, এই টাইপগুলো থেকে ইনশাল্লাহ তুমি তোমার এসএসসি পরীক্ষায় কমন পাবে। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই এই অধ্যায়ের গ আর ঘ নাম্বারে যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা আগে একটু দেখে নিই। আসলে এই অধ্যায়ে কি কি টাইপের প্রশ্ন আছে এগুলো আমরা দেখে নিই। তো আমরা একটু দেখতে পাচ্ছি এখানে আমরা টাইপ 1 বা টাইপ 1 আমরা লিখেছি পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, মূল কণিকার সংখ্যা নির্ণয়। অর্থাৎ গ অথবা ঘ নাম্বারে আমাদের এই ধরনের একটি প্রশ্ন আসতে পারে। আমরা এগুলো তোমাদেরকে সমাধান করাবো একটি একটি করে। তার আগে আমরা একটু এই টাইপগুলো একটু দেখে নিই আসলে কি কি টাইপের প্রশ্ন আমাদের এই অধ্যায় থেকে আসতে পারে। টাইপ 2 এ আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কটিকে বলি এই অধ্যায়টির মানে প্রশ্নটি হলো কৌণিক ভরবেগ বা বেগ বা ব্যাসার্ধ নির্ণয়। গ অথবা ঘ নাম্বারে এই প্রশ্নটি আসতে পারে। টাইপ 3 শোষিত বা বিকিরিত শক্তির মান নির্ণয়। টাইপ 4 এ আছে আপেক্ষিক পারমাণবিক ভর অথবা একটি পরমাণুর ভর বা মৌল শনাক্ত করা। টাইপ 5 এ আছে আপেক্ষিক পারমাণবিক ভর, আইসোটোপের শতকরা পরিমাণ। দেখো তোমরা টাইপ 4 এ কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর, টাইপ 5 এও কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভরের অঙ্ক আমরা তোমাদেরকে করাবো। তবে এই টাইপ 4 এ যে আপেক্ষিক পারমাণবিক ভর অঙ্কটি আছে, এটি কিন্তু একটি পরমাণুর ভরের সাথে সম্পর্ক করা। আর টাইপ 5 এ যে আপেক্ষিক পারমাণবিক ভর আছে, সেটি তোমার আইসোটোপের শতকরা পরিমাণের সাথে সম্পর্ক। তো এই টাইপের প্রশ্নগুলো আজকে আমরা তোমাদেরকে সমাধান করাবো। তো এখানে আমরা টাইপ 5, এবার আমরা টাইপ 6 এ কি আছে একটু দেখি। তো টাইপ 6 আমরা দেখতে পাচ্ছি পরমাণু, মৌল বা নিউক্লিয়াসের ভর নির্ণয়। পরমাণু বা মৌলের বা নিউক্লিয়াসের কি নির্ণয়? ভর নির্ণয় আমরা করা শিখবো। এটিও আমাদের গ অথবা ঘ নাম্বারে আসতে পারে। অথবা এখান থেকে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যার মানও আমাদের নির্ণয় করতে বলতে পারে। অথবা বলতে পারে মৌলটি শনাক্ত করো। টাইপ 7 আমরা দেখব পটাশিয়াম, ক্রোমিয়াম বা কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হওয়ার কারণ। গ অথবা ঘ নাম্বারে কিন্তু এটি আসে। টাইপ 8 এ 2n স্কয়ারের সূত্র মেনে চলে কিনা। আমাদের মাঝে মাঝে এই প্রশ্নটি বলে গ অথবা ঘতে যে 2n স্কয়ারের সূত্র মেনে চলে কিনা, এটিও আজকে আমরা তোমাদেরকে শিখাবো। টাইপ 9 এ আছে রাদারফোর্ড বা বোর পরমাণুর মডেলের ব্যাখ্যা। টাইপ 10 এ আছে ইলেকট্রন বিন্যাস ও উপশক্তি স্তরের শক্তি নির্ণয়। টাইপ 11 তে আছে উপশক্তি স্তর বা অরবিটালের ইলেকট্রন সংখ্যার হিসাব। আর টাইপ 12 তে আমরা দেখব বিভিন্ন আইসোটোপের ব্যাখ্যা। তো এবার আমরা টাইপ 1 এ যে অঙ্কটি রেখেছি সেই অঙ্কটির নাম হলো পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা বা মূল কণিকার সংখ্যা নির্ণয়। তো শুরুতে আমরা একটু ভালো মতো জানি এই মূল কণিকা মানে কি। মূল কণিকার আরেকটি নাম হলো স্থায়ী কণিকা। মূল কণিকার আরেক নাম কি? স্থায়ী কণিকা। এবার মূল কণিকা কোনগুলোকে বলা হয় তোমরা সবাই জানো। মূল কণিকা বলতে বোঝায় প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা। মূল কণিকা বলতে প্রোটন, নিউট্রন বা ইলেকট্রনকে বোঝায়। তো এই মূল কণিকার সংখ্যা নির্ণয় আমাদের গ নাম্বারে কিন্তু আসতে পারে। তো এই মূল কণিকার সংখ্যা নির্ণয়ের প্রশ্নটি দেখে উত্তর করার আগে আমরা একটু তথ্য জেনে রাখি। খেয়াল করো, এখানে আমি একটি চিহ্ন লিখেছি এক্স। তো এক্স এর উপরে বাম দিকে আমরা লিখেছি এ, আর নিচে বাম দিকে আমরা লিখেছি জেড, আর উপরে ডান দিকে আমরা লিখেছি এন প্লাস মাইনাস। তো তুমি একটু ভালো মতো জানো এই এক্স এর উপরে বাম দিকে যে সংখ্যাটি দেওয়া থাকবে, এক্স এর উপরে বাম দিকে যে সংখ্যাটি দেওয়া থাকবে ওই সংখ্যাটিকে আমরা বলবো ভর সংখ্যা। ওই সংখ্যাটিকে আমরা কি বলবো বলতো? ভর সংখ্যা। আর এটিকেই আমরা এ দ্বারা প্রকাশ করব। ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। আর নিচে যে সংখ্যাটি লেখা থাকবে ওই লেখাটিকে আমরা সবাই বলবো পারমাণবিক সংখ্যা। কি সংখ্যা বলতো? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা আমরা অনেকে বলতে পারি প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা এটিকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। তো তোমাকে আমি এটি এখানে লিখেছি কোন একটি মৌলের, এক্স বলতে যে কোনো একটি মৌল হতে পারে, উপরে যে সংখ্যাটি দেওয়া থাকবে এটিকে বলা হয় ভর সংখ্যা, আর নিচে যেটি দেওয়া থাকবে সেটিকে বলবা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আর ডান দিকে হয় প্লাস নয়তো মাইনাস চিহ্ন দিয়ে একটি সংখ্যা লেখা থাকবে। যদি প্লাস চিহ্ন দিয়ে লেখা থাকে তাহলে বুঝবে ওই মৌলটি তার ইলেকট্রন দান করেছে, প্রোটন না কিন্তু ইলেকট্রন।
কতটি ইলেকট্রন সে দান করেছে বা কতটি ইলেকট্রন অন্য মৌল থেকে গ্রহণ করেছে, এটি দ্বারা সেটি বোঝায়। অর্থাৎ প্লাস চিহ্ন দ্বারা বোঝায় দান করা মৌল, আর মাইনাস চিহ্ন দান করা ইলেকট্রন, আর মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় গ্রহণ করা ইলেকট্রন, মানে কয়টি সে গ্রহণ করেছে। তো আমরা একটু এই ভর সংখ্যার একটু সূত্রটা একটু জেনে রাখি। ভর সংখ্যার সূত্র হলো Z+n। তো Z মানে কি, আমরা একটু আগে বলেছি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তো এই প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যার এই যোগফলকে ভর সংখ্যা বলে। প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা যোগ করলে আমরা কি সংখ্যা পাবো বলতো? ভর সংখ্যা পাবো। তো এটি আমরা একটু ভালো মতো জানলে আশা করি তোমরা এখান থেকে প্রশ্নের উত্তর করতে পারবে। এবার আসো আমরা টাইপ 1 যে প্রশ্নটি রেখেছি সেটি তোমাদেরকে সমাধান করে দিই। এবার আমরা টাইপ 1 প্রশ্ন নাম্বার 1 যে প্রশ্নটি রেখেছি সেটা একটু খেয়াল করো। উদ্দীপকে লেখা আছে ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+। উপরে বাম দিকে লেখা আছে 40 আর নিচে বাম দিকে লেখা আছে 20। তো তোমাকে আমি একটু আগে কি বলেছি, যে উপরে বাম দিকে যে সংখ্যাটি দেওয়া থাকে সেটিকে বলা হয় ভর সংখ্যা, ইংরেজিতে এ দ্বারা প্রকাশ করা হয়। আর নিচে যে সংখ্যাটি লেখা থাকে ওইটিকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, যেটিকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। আর যদি ডান দিকে প্লাস চিহ্ন দ্বারা কোনো সংখ্যা থাকে তাহলে আমরা বুঝবো এই মৌলটি ইলেকট্রন দান করেছে। তো কতটি ইলেকট্রন সে দান করেছে? 2টি ইলেকট্রন দান করেছে। তো গ নাম্বার আমাকে কি বলেছে প্রশ্নটি পড়ো। বলেছে উদ্দীপকের 1 নং আয়নের, উদ্দীপকের এই যে 1 নং আয়নের মূল কণিকার সংখ্যা হিসাব করো। কি কণিকা? মূল কণিকা। এখন মূল কণিকা মানে কি? মূল কণিকা মানে আসলে প্রোটন, এরপরে কি নিউট্রন, প্রোটন, নিউট্রন, এরপরে হলো ইলেকট্রন। এই 3টি জিনিসের সংখ্যা নির্ণয় করতে বলেছে। প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যার মান নির্ণয় করতে আমাদেরকে বলেছে। তো আমরা কিভাবে নির্ণয় করব একটু খেয়াল করো। প্রথমে তুমি উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে তুমি কি কি তথ্য পাও এগুলো তুমি লেখো। তো প্রথমে আমরা লিখলাম কি আছে, দেওয়া আছে। এই যে আমরা লিখলাম দেওয়া আছে। কি দেওয়া আছে খেয়াল করো তো। দেওয়া আছে এই যে 40, এই 40কে কি বলা হয়? এই 40কে বলা হয় ভর সংখ্যা। ভর সংখ্যা আমরা লিখলাম দেওয়া আছে ভর সংখ্যা। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করে আর এর মান হলো 40, এই সংখ্যাটি আমরা পেলাম। এরপরে এই 20, এই 20 বলতে বোঝায় পারমাণবিক সংখ্যা। পাশ মানে পারমাণবিক সংখ্যা, বা আমরা এটাকে প্রোটন সংখ্যাও বলতে পারি। কি সংখ্যা? প্রোটন সংখ্যা। প্রোটন সমানে সংখ্যা। তো প্রোটন সংখ্যা এটাকে কিন্তু আমরা, বা পারমাণবিক সংখ্যা এটাকে কিন্তু আমরা জেড দ্বারা প্রকাশ করতে পারি। এই মানটি কত দেওয়া আছে? এই মানটি দেওয়া আছে 20। তাহলে দেখো তো আমরা কিন্তু প্রোটন সংখ্যা অর্থাৎ একটি কণিকার মান নির্ণয় করতে পেরেছি। এবার আমরা নির্ণয় করব নিউট্রন না, আমরা নির্ণয় করব ইলেকট্রন সংখ্যা। কিভাবে খেয়াল করো। এইবার আমরা লিখব ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা। তো এই ইলেকট্রন সংখ্যাকে আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি। কি দ্বারা? ই দ্বারা। এবার এই ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করতে হয় খেয়াল করো। কোন একটি মৌলের ভিতরে, জেনে রাখো, কোন একটি মৌলের ভিতরে যতটি প্রোটন থাকে নিউক্লিয়াসের ভিতরে কক্ষপথে ঠিক ততটি ইলেকট্রন থাকে। মানে কোন একটা মৌলের ভিতরে যতটি প্রোটন থাকে তার কক্ষপথে ঠিক ততটি ইলেকট্রন থাকে। এখন বলো তো এই ক্যালসিয়ামের প্রোটন কয়টি? 20টি। তাহলে ইলেকট্রনও কয়টি হবে? ইলেকট্রনও হবে 20টি। তবে এখানে একটা কথা আছে, এই মৌলটি কি ইলেকট্রন কোনো কিছু দান করেছে নাকি দান বা গ্রহণ করেছে কিনা এটা তোমার দেখতে হবে। তোমাকে আমি আবার বোঝাচ্ছি, প্রোটন সংখ্যা যত হয় ইলেকট্রন সংখ্যাও তত হয়। তো ততই আমরা লিখলাম। কিন্তু আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি এই ক্যালসিয়াম মৌলটি 2টি ইলেকট্রন দান করেছে। তাহলে 2টি ইলেকট্রন যেহেতু দান করেছে, এই 20টি কি আর তার কাছে আছে? এই 20টি কিন্তু নেই। এর জন্য এই 20টি থেকে 2টি দান করা ইলেকট্রন বিয়োগ হয়ে গেছে, মানে 2টি সে ছেড়ে দিয়েছে। এবার 20 থেকে 2 গেলে কত থাকে? 20 থেকে 2 গেলে থাকে 18, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা আমরা পেলাম 18। এই যে আমরা কিন্তু আরেকটি কণিকার মান নির্ণয় করে ফেলেছি। এবার আমরা বের করব নিউটন সংখ্যা। তো নিউটন সংখ্যাটি কিভাবে লিখতে হয় আমরা একটু খেয়াল করি। আমরা জানি ভর সংখ্যার একটি সূত্র আছে। ভর সংখ্যার একটি সূত্র আমরা কিন্তু একটু আগে তোমাকে দিয়েছি, যে ভর সংখ্যার সূত্র হলো প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা। প্রোটন সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা। এবার যদি আমরা এই জেড প্লাস এন বাম দিকে আনি আর ভর সংখ্যাটা যদি আমরা ডান দিকে নিই,
তাহলে কিন্তু মানের কোনো চেঞ্জ হয় না। এবার আমরা n সংখ্যাটি লিখব, আর z সংখ্যাটি যেহেতু প্লাসের ওই পারে গেলে মাইনাসের হবে। একা একটি চিহ্ন আমরা যদি একটি সংখ্যা বা একটি জিনিস যদি ওই পারে নেই, তাহলে প্লাস চিহ্ন হয়ে যায় মাইনাস। তাহলে প্লাসের z এখানে আসলে মাইনাসের z। এবার আমরা এই a এর মান বসাবো। এই যে a এর মান দেওয়া আছে 40 মাইনাস z এর মান হলো 20। 40 থেকে 20 গেলে আর কত থাকে? 20 থাকে। তাহলে বলো তো আমরা প্রোটন সংখ্যা কত পেলাম? আমরা প্রোটন সংখ্যা পেলাম হলো তোমার এই যে 20। নিউট্রন সংখ্যাও কত পেলাম? 20। আর ইলেকট্রন সংখ্যা 20 হওয়ার কথা ছিল, কিন্তু দুইটি দান করাতে তার দুইটি ইলেকট্রন কমে যাওয়াতে 18টি হয়ে গেল। তাহলে এভাবেই আমরা মূল কণিকার সংখ্যা হিসাব করব। আশা করি সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার তোমরা নিজেরা এই যে এই প্রশ্ন নাম্বার 2 টাইপ 1 এর এই প্রশ্ন নাম্বার 2 এই অঙ্কটি তোমরা একটু নিজেরা করবে। অর্থাৎ মূল কণিকা তোমরা নিজেরা বের করবে। প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা তোমরা নিজেরা হিসাব করে বের করবে। তবে এবার কিন্তু আমরা বাম দিকে উপরে বা নিচে কোনো সংখ্যা দেইনি। তোমরা একটু জেনে রাখো, অক্সিজেনের ভর সংখ্যা হলো 16 আর পারমাণবিক সংখ্যা হলো 8। এটি তোমাদের জানতে হবে, তারপর বাকি অঙ্কটি নিজে করতে হবে। এবার টাইপ 2 এ আমি তোমাদেরকে যে অঙ্কটি করাবো সেটি হলো কৌণিক ভরবেগ বা বেগ বা ব্যাসার্ধ নির্ণয়। এটি আমাদের পরীক্ষায় গ অথবা ঘ নাম্বারে, বিশেষ করে গ নাম্বারেই সবচেয়ে বেশি আসে। তো এই প্রশ্নটি সমাধান করার আগে আমরা একটু জেনে রাখি কৌণিক ভরবেগের একটি সূত্র। তো কৌণিক ভরবেগের সূত্র হলো mvr ইকুয়াল টু nh/2 পাই। mvr ইকুয়াল টু nh/2 পাই। কৌণিক ভরবেগকে আমরা mvr দ্বারা প্রকাশ করব। মনে রাখো mvr এই তিনটাকে একসাথে বলা হয় কৌণিক ভরবেগ। তো এই কৌণিক ভরবেগ নির্ণয় করার আগে আমরা এই কৌণিক ভরবেগের সূত্রটির ভিতরে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো একটু চিনে রাখি, তাহলে আমরা অঙ্কটি করতে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে m মানে কি? m মানে হলো ইলেকট্রনের ভর। এই এককটা কোন এককে বসাবে? কেজিতে। আর আমরা একটি ইলেকট্রনের ভর কত এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। 9.11 ইন্টু 10⁻31 কেজি। এরপরে আর মানে হলো ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ। মানে আমরা সবাই জানি একটা মৌলের মাঝে থাকে তার নিউক্লিয়াস আর চারদিকে থাকে কক্ষপথ। তো ওই নিউক্লিয়াস থেকে ওই কক্ষপথের দূরত্বটাকে আমরা বলবো কি? ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের একক আমরা বসাবো মিটার, সেন্টিমিটার নাকি মিটার। আর ভি মানে বোঝায় ইলেকট্রনের বেগ। ইলেকট্রন কতটুকু স্পিডে ঘুরছে সেই ইলেকট্রনের বেগ নির্ণয়ের এই যে চিহ্নটি, ওইটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। এরপরে এইচ মানে হলো প্লাঙ্কের ধ্রুবক। কিসের ধ্রুবক? প্লাঙ্কের ধ্রুবক। একক কি? মিটার স্কয়ার কেজি সেকেন্ড ইনভার্স 1। আর এই মানটিও আমরা একটু মুখস্থ রাখবো, 6.626 ইন্টু 10⁻34। তাহলে আমরা কয়টি মান মুখস্থ রাখতে হবে? ইলেকট্রনের ভর আর প্লাঙ্কের ধ্রুবক। ইলেকট্রনের ভর গ্রামে না কিন্তু কেজিতে। সামনে আমরা আরেকটা অঙ্ক করাবো আপেক্ষিক পারমাণবিক ভর, সেখানে আমরা কিন্তু গ্রামে বসাবো এই ইলেকট্রনের ভরটা। এরপরে এন মানে হলো প্রধান শক্তি স্তর বা ইলেকট্রন যে কক্ষপথে আছে সেখানে। মানে আমাদের যে ইলেকট্রনের কৌণিক ভর বেগ নির্ণয় করতে বলবে সেই ইলেকট্রনটি কত নাম্বার কক্ষপথে আছে সেটি হলো এন এর মান। এবার আমরা এই টাইপ 2 এর কৌণিক ভরবেগ সম্পর্কিত যেই 1 নাম্বার প্রশ্নটি রেখেছি সবাই একটু খেয়াল করো। উদ্দীপকে কি লেখা আছে খেয়াল করো। উদ্দীপকে লেখা আছে জেড নামে একটি মৌল দেওয়া আছে। তো নিচে লেখা আছে বাম দিকে 9। তো আমরা সবাই জানি নিচে যে সংখ্যাটি লেখা থাকে সেটিকে বলা হয় কি? সেটিকে বলা হয় তোমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তো পুরাটা বিক্রিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, কারণ গ নাম্বারে কি বলেছে খেয়াল করো। বলেছে জেড মৌলটির সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলা হয়েছে। কি ভরবেগ? কৌণিক ভরবেগ। কোন মৌলটির? জেড মৌলটির। এখন জেড বলতে আসলে কোন মৌলটিকে বোঝায় এটি আগে আমরা একটু খেয়াল করি। তাহলে জেড কত নাম্বার? এখানে কত বোঝানো হয়েছে? 9। 9 বলতে তার প্রোটন সংখ্যা 9, মানে পারমাণবিক সংখ্যা 9। এটি হলো 9 নাম্বার মৌল। আমরা সবাই জানি 9 নাম্বার মৌল কি? 9 নাম্বার মৌল হলো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। অর্থাৎ ফ্লোরিন হলো আমাদের 9 নাম্বার মৌল। তাহলে আমরা কি বলতে পারি? এই Z9, হ্যাঁ, মৌলটি হলো কি? এটা আমরা প্রথমে লিখে বুঝিয়ে দিব স্যারকে। জেড মৌলটি হলো কি? হলো ফ্লোরিন। এই আমরা লিখব। এবার তোমরা একটু বলো তো, ফ্লোরিন যদি একটি মৌল হয় তার প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? প্রথম শক্তি স্তরে থাকবে 2টি ইলেকট্রন। এরপরে দ্বিতীয় শক্তি স্তরে আমরা জানি 8টা ইলেকট্রন ধরে, কিন্তু তার 9টি ইলেকট্রন হওয়ার জন্য আর আছে 7টি। তাহলে ওই 7টি ইলেকট্রন আমরা লিখলাম 1 2 3 4।
5 6 এই হলো 7টি ইলেকট্রন, টোটাল হলো 9টি ইলেকট্রন। এখন আমাকে কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলেছে? বলেছে জ্যাট মৌলের সর্বশেষ কক্ষপথের, মানে সর্বশেষ কক্ষপথ কয় নাম্বার কক্ষপথ? 2 নাম্বার কক্ষপথ। এই যে 1 নাম্বার 2 নাম্বার, এই 2 নাম্বার কক্ষপথের যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলোর কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলেছে। তো এই ক্ষেত্রে আমরা সবাই লিখব যে আমরা জানি, এই যে আমরা পাশে লিখছি আমরা জানি, আমরা জানি কি ভরবেগ? কৌণিক ভরবেগ। এই যে আমরা লিখছি কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগকে একটু আগে আমি আমি তোমাদেরকে শিখিয়েছি যে কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? mvr। এই যে আমরা লিখলাম mvr। সূত্র কি? mvr ইকুয়াল টু nh বাই 2 পাই, nh বাই 2 পাই। তো তোমরা বলো তো n এর মান কত বসাবে? যেহেতু বলেছে সর্বশেষ কক্ষপথ, আর সর্বশেষ কক্ষপথটি হলো 2 নাম্বার, তাহলে n এর মান হলো 2 ইনটু h এর মান। তো h এর মানটা তোমরা সবাই মুখস্থ করবে 6.626 ইনটু tan ইনভার্স 34 ডিভাইডেড বাই 2 ইনটু পাই এর মান মুখস্থ করবে 3.1416। এবার আমরা এটি ক্যালকুলেটরে চাপ দিব, যেটি আসবে সেটি অ্যান্সার। তাহলে কত আমরা একটু খেয়াল করি, 2 ইন্টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। এরপর আমরা ইকুয়াল চাপ দিলাম। আমরা অনেক বড় একটি সংখ্যা এসেছে, পুরাটা আমরা লিখবো না, আমরা লিখবো 2.1010 বলতে আমরা এটাকে 11 লিখতে পারি, কারণ 0-র পরের সংখ্যাটি 5 বা 5-এর বড় হলে এটার সাথে 1 যোগ করতে হয়, অর্থাৎ দ্বিতীয় চিহ্নটির সাথে আমরা 1 যোগ করলাম ইনটু tan ইনভার্স 34। এবার এটার একক কি হবে? এটার একক হবে, খেয়াল করো, mvr। mvr মানেই তো কৌণিক ভরবেগ। ভরের একক হলো কেজি, আর বেগের একক কি? ms ইনভার্স 1, আর ব্যাসার্ধের একক কি? মিটার। এবার এই মিটার মিটার গুণ করলে দাঁড়ায় মিটার স্কয়ার, অর্থাৎ কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1। এটাই আমরা বসাবো, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1। ঠিক এভাবে আমরা কৌণিক ভরবেগের মান নির্ণয় করব। এবার আমরা কৌণিক ভরবেগ সম্পর্কিত অর্থাৎ টাইপ 2 এর দ্বিতীয় অঙ্কটি রেখেছি। এটা রাখার কারণ হলো এখানে কিন্তু কৌণিক ভরবেগের অঙ্কই দিয়েছে, কিন্তু কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলেনি। কিভাবে? একটু খেয়াল করো। উদ্দীপকের একটা মৌলের কক্ষপথ দেওয়া আছে এবং ব্যাসার্ধ লেখা আছে r। তো বলা হয়েছে যে এখানে n এর মান নাকি 4, মানে কক্ষপথে যে ইলেকট্রনটি আছে সেটি নাকি 4 নাম্বার কক্ষপথে ঘুরছে। এরপরে r এর মান দেওয়া আছে 8.5 ইন্টু tan ইনভার্স 10 মিটার। এখন আমাকে বলেছে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। কি বেগ? গতিবেগ। এবার কি কৌণিক ভরবেগ বলেছে নাকি শুধু গতিবেগ বলেছে? শুধু গতিবেগ কিন্তু বলেছে। তো আমরা লিখতে পারি যে আমরা জানি, কি জানি? এই যে আমরা জানি, আমরা জানি কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ মানে কি? mvr। mvr mvr ইকুয়াল টু সূত্র কি? সূত্র হলো nh বাই 2 পাই। এই যে আমরা লিখলাম nh বাই 2 পাই, এই যে লিখলাম। এবার তোমরা আমাকে বলো, আমরা যদি এই মানগুলো বসিয়ে অঙ্ক করে ফেলি তাহলে কিন্তু আমাদের কি এসে পড়বে? আমাদের এসে পড়বে কৌণিক ভরবেগের মান। কিন্তু আমাকে বলেছে শুধু বেগের মান নির্ণয় করতে। আমাদের পরীক্ষায় কিন্তু কৌণিক ভরবেগ না বলে শুধু বেগের মানও নির্ণয় করতে বলতে পারে। তখন আমরা কি করব? তখন আমরা শুধু বেগ অর্থাৎ ভি কে রাখার চেষ্টা করব। রাখার পর এই এম এবং আর এটা তো গুণাকারে আছে, এটা 2 পাই এর সাথে ভাগ হয়ে নিচে চলে যাবে, অর্থাৎ এম আর এখানে গুণাকারে আছে, এম আর এটি ভাগ হয়ে নিচে এসে গেছে, আর উপরে আছে এন এইচ। এবার আমরা মানগুলো বসাবো। তো এন এর মান কত? এখানে বলা আছে এন এর মান হলো 4 ইন্টু এইচ এর মান, প্লাঙ্কের ধ্রুবক সবার মুখস্থ করতে হবে, 6.626 ইন্টু tan ইনভার্স 34 ডিভাইডেড বাই আমরা 2 ইন্টু পাই এর মান বসাবো 3.1416 ইন্টু এম এর মান আমরা বসাবো। তো এম এর মান কত? আমরা একটু আগে তোমাদেরকে শিখিয়েছি যে এম মানে হলো একটি ইলেকট্রনের ভর, একটি ইলেকট্রনের ভর। আমরা একটি ইলেকট্রনের ভরটি একটু মুখস্থ করি কেজি এককে, 9.11 ইন্টু tan ইনভার্স 31। তো আমরা এটা বসাচ্ছি 9.11 ইন্টু tan ইনভার্স 31, এই মানটি আমরা বসাবো। ইন্টু কিন্তু আর এর মান বসাতে হবে, ওই আর এর মান আছে কত? 8.5 ইন্টু tan ইনভার্স 10, এটি আমরা বসাবো। তো এবার আমরা এই পুরাটা ক্যালকুলেটরে ক্লিক করব,
ক্লিক করলে আমাদের একটা অ্যান্সার আসবে। এই অ্যান্সারের একক হবে এমএস ইনভার্স 1। তোমরা নিজেরা ক্যালকুলেটর চেপে এই মানটি বের করে ফেলো ইনশাল্লাহ। টাইপ 3 এ আমি তোমাদেরকে যে অঙ্কটি করাবো সেটি হলো শোষিত বা বিকিরিত শক্তির মান নির্ণয়। এটি এখন পর্যন্ত আমাদের এসএসসি পরীক্ষায় অর্থাৎ বোর্ড পরীক্ষায় কখনো আসেনি। তবে বিভিন্ন স্কুলের অর্থাৎ টেস্ট পেপার বিশ্লেষণ করলে তোমরা এই প্রশ্নগুলো দেখবে যে অনেক স্কুলে এসেছে। তো চলো এটি নিয়ে আমরা একটু ভালো মতো জেনে নিই। তো শোষিত বা বিকিরিত শক্তির একটি সূত্র আছে, শুরুতে আমরা এই সূত্রটি শেখার চেষ্টা করি। যে শোষিত বা বিকিরিত শক্তির সূত্র হলো HV ইকুয়াল টু HC বাই ল্যামডা। HV ইকুয়াল টু HC বাই ল্যামডা। তো আর আরেকটা কথা মনে রাখবে, শোষিত আর বিকিরিত শক্তির মান সবসময় কি হয়? সমান হয়। অর্থাৎ তুমি শোষিত শক্তির মান যা বের করবে, বিকিরিত শক্তির উত্তরটা তাই হবে। অর্থাৎ শোষিত শক্তি বের করলেই আমাদের বিকিরিত শক্তির মান বের হয়ে যায়। তো এখানে HV ইকুয়াল টু HC বাই ল্যামডা যে সূত্রটি আছে, এই সূত্রটির সাহায্যে আমরা কিভাবে শোষিত বা বিকিরিত শক্তির মান বের করব সেটি সামনের অঙ্কে তোমরা দেখতে পাবে। এবার তোমরা এগুলোর পরিচয় একটু জেনে রাখো। তো এখানে H মানে হলো প্লাঙ্কের ধ্রুবক, যেটা আমরা কৌণিক ভরবেগে তোমাকে বুঝিয়েছি, মানটি মুখস্থ রাখতে হবে। এই মানটি হলো 6.626 × tan ইনভার্স 34। একক হলো জুল সেকেন্ড, বা আরেকটি একক আছে ওইটাও আমরা দিতে পারবো। এবার সি মানে হলো আলোর বেগ। আলোর বেগের মানটি আমরা সবাই মুখস্থ রাখি, 3 × 10⁸ ms ইনভার্স 1। এবার ভি মানে হলো কম্পাঙ্ক। ভি মানে কি? কম্পাঙ্ক। একটা জিনিস মনে রেখো, কৌণিক ভরবেগ যে অঙ্কটি আছে ওইটির ভিতরে কিন্তু ভি মানে কম্পাঙ্ক না, ওইটির ভিতরে ভি মানে হলো ইলেকট্রনের বেগ। আর যখন শোষিত বা বিকিরিত শক্তির মান তুমি নির্ণয় করবে, তখন অবশ্যই এই ভি দ্বারা তুমি কম্পাঙ্ক বুঝবে, আর কম্পাঙ্কের একক হলো হার্জ। এরপরে এখানে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি এটিকে বলা হয় ল্যামডা। কি? ল্যামডা। এটিকে বাংলায় বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এটির একক হলো মিটার। তবে আমাদের পরীক্ষায় যদি প্রশ্নটি থাকে, এই প্রশ্নের ভিতরে এটি ন্যানোমিটার এককে থাকতে পারে, এনএম মানে ন্যানোমিটার। তো ন্যানোমিটারে থাকলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। ন্যানোমিটার যেই সংখ্যায় দেওয়া থাকে, যে সংখ্যাটি দেওয়া থাকে সেটাকে আমরা মিটারে নিব। মিটারে নেওয়ার জন্য আমরা tan ইনভার্স 9 গুণ করব। ন্যানোমিটার থেকে মিটারে গেলে tan ইনভার্স 9 গুণ করতে হয়। তো চলো আমরা এই টাইপ 3 এর শোষিত বা বিকিরিত শক্তির যে প্রশ্নটি রেখেছি সেটি সমাধান করি। তো একটু খেয়াল করো সবাই, এখানে যে প্রশ্নটি আমরা দিয়েছি, এখানে একটি মৌলের কিছু কক্ষপথ দেওয়া আছে। বলা আছে এই ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের মান হলো 200 ন্যানোমিটার। আর ভি মানে কিন্তু কম্পাঙ্ক, একক দেখে বুঝতে হবে, ভি মানে কম্পাঙ্ক 340 হার্জ। এবার আমাকে বলেছে চিত্রের মানে এই চিত্রের ভিতরে যে ইলেকট্রন গুলো আছে সেগুলোর শোষিত ও বিকিরিত শক্তির মান নির্ণয় করো। শোষিত ও বিকিরিত শক্তির কি নির্ণয় করো? মান। তো এই তোমরা প্রথমে লিখবে যে আমরা জানি। কি জানি? আমরা জানি। আমরা জানি লেখার পর তুমি যেহেতু প্রথমে শোষিত লেখা আছে, তো লিখবে আমরা জানি শোষিত শক্তি। কি শক্তি? শোষিত শক্তি। এখন এই সূত্রটি সম্পর্কে তোমাকে একটু বলি। সূত্রটি হলো HV ইকুয়াল টু HC বাই ল্যামডা। আমরা সবাই সবসময় চেষ্টা করব উদ্দীপকে যদি ল্যামডার তথ্য দেওয়া থাকে তাহলে এই ডান দিকটা আনা। কোন দিকটা আনা? ডান দিকটা আনা। আবার দেখো এখানে কিন্তু ভি অর্থাৎ কম্পাঙ্কের তথ্য দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা বাম দিকটাও আনতে পারি। তবে আমি তোমাদেরকে বলবো যদি ল্যামডার মান দেওয়া থাকে তাহলে আমরা সব সময় ডান দিকের অংশটি আনবো। অর্থাৎ শোষিত শক্তি সূত্র হবে HC বাই ল্যামডা। আর যদি উদ্দীপকে ল্যামডার মান টোটালি না দেওয়া থাকে তখন আমরা সূত্র লিখবো শোষিত বা বিকিরিত শক্তি ইকুয়াল টু HV। মানে হয় আমরা বাম সাইড লিখবো নয়তো ডান সাইড লিখবো। ডান সাইড কখন লিখবো? যদি ল্যামডার মান উদ্দীপকে দেওয়া থাকে। তাহলে আমরা লিখলাম শোষিত শক্তি ইকুয়াল টু পুরাটা না, তুমি ডান দিকটা লিখবে HC বাই ল্যামডা। এবার H এর মান তো মুখস্থ 6.626 ইন্টু tan ইনভার্স 34। সি এর মানও তো মুখস্থ। সি এর মান কত? সি এর মান হবে 3 ইন্টু 10⁸। এরপর এই ল্যামডার মান, তো দেখো একটু এই ল্যামডার মান কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। তো ল্যামডার মান কত দেওয়া আছে? 200 ন্যানোমিটার। 200 কি মিটার? ন্যানোমিটার। তো ন্যানোমিটারে কিন্তু তুমি অঙ্ক করবে না, তুমি অবশ্যই এটাকে মিটারে নিবে। তাহলে 200 সাথে গুণ করবে tan ইনভার্স 9, গুণ করলে এটি মিটার হয়ে যায়। এবার এই ল্যামডার মান তুমি 200 না বসিয়ে বসাবে 200 ইন্টু tan ইনভার্স 9, আর একক কিন্তু আর ন্যানোমিটার থাকে না, মিটার হয়ে যায়। এবার এই পুরাটা আমরা ক্যালকুলেটরে চাপ দেব, যে মানটি আসে সেটি আমাদের শোষিত শক্তির মান। অর্থাৎ ভগ্নাংশ চিহ্ন দিলাম, উপরে আছে কত? 6.626 ইন্টু 10⁻⁻34, এরপরে ইন্টু 3 ইন্টু
10 টু দি পাওয়ার 8। এবার আমরা ডিভাইডেড বাই 200 ইন্টু 10 টু দি পাওয়ার -9। এটা আমরা ক্যালকুলেটর ইকুয়াল দিলাম, মান আসলো 9.939 ইন্টু 10 ইনভার্স 19। আর শক্তির একক বললেই আমরা অ্যান্সারে জুল লিখবো, জুল। তো এই যে আমরা শোষিত শক্তির মান নির্ণয় করলাম, এবার আমাদের নির্ণয় করতে হবে বিকিরিত শক্তির মান নির্ণয়। কোন শক্তির? বিকিরিত শক্তি। কিন্তু এই বিকিরিত শক্তির মান নির্ণয় করার যে অঙ্কটি, এটি আমাদের করতে হবে না, কারণ আমরা সবাই জানি শোষিত শক্তি বিকিরিত শক্তির মান সর্বদা কি হয়? সমান হয়। তাহলে শোষিত শক্তির মান যা পেলাম, বিকিরিত শক্তির মানও কিন্তু তা। এই অঙ্কটি আমাদের করতে হবে না, জাস্ট আমরা লিখবো যে আমরা জানি শোষিত শক্তি ও বিকিরিত শক্তির মান সমান হয়। শোষিত ও কি বিকিরিত বিকিরিত শক্তির মান কি সমান। শোষিত ও বিকিরিত শক্তির মান কি হয়? সমান হয়। বোর অথবা রাদারফোর্ড পরমাণুর মডেল যখন পড়বে তখন তোমরা এটি বুঝতে পারবে। শোষিত ও বিকিরিত শক্তির মান কি হয়? সমান হয়। তাহলে বলো তো, সুতরাং বিকিরিত শক্তির মান কত? তাহলে আমরা লিখতে পারি বিকিরিত শক্তি ইকুয়াল টু, এই যে এটা কিন্তু শোষিত শক্তির মানের সমান হবে 9.939 ইন্টু 10 ইনভার্স 19 জুল। এভাবেই আমরা শোষিত আর বিকিরিত শক্তির মান নির্ণয় করব। আমাদের পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে, আমরা অবশ্যই এই সূত্রটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি জেনে রাখবো। এবার আমরা টাইপ 4-এ এই অধ্যায়ের মোটামুটি না, অনেকটাই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তোমাদেরকে করাবো। তুমি প্রতি 5টা 6টা সৃজনশীল করলেই, ঠিক আছে, 5টা 6টা সৃজনশীলের ভিতরে 3টা 4টা সৃজনশীলের ভিতরেই দেখবে তুমি এই আপেক্ষিক পারমাণবিক ভর বা একটি পরমাণুর বা অণুর ভর বা মৌলটি শনাক্ত করো, গ অথবা ঘ নাম্বারে এই ধরনের প্রশ্ন তুমি দেখতে পারবে। তো চলো আমরা আগে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটি জেনে নিই। আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হলো মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 ভর। তো এই সূত্রটি আমরা প্রথমে শিখব। আর একটু মনে রাখবো, কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 যে ভরটা, এটি আমরা মুখস্থ বসাবো 1.66 ইন্টু 10 ইনভার্স 24। 1.66 ইন্টু 10 ইনভার্স 24। আমাদের পরীক্ষায় কখনো বলবে মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় করো, আবার বলতে পারে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। আর কার্বন 12 আইসোটোপের যে মানটি, এই মানটি আমরা মুখস্থ সবাই জেনে রাখবো 1.66 ইন্টু 10 ইনভার্স 24, একক কিন্তু গ্রাম। তো এই আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্নটি আসতে পারে, বা এই প্রশ্নটি সমাধান করলে আমরা কি আপেক্ষিক পারমাণবিক ভরের অঙ্কগুলো করতে পারবো কিনা, একটু খেয়াল করো। তো লেখা আছে কোন মৌল এ এর একটি পরমাণুর ভর এত গ্রাম, আর লেখা আছে মৌলটির প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান। মৌলটির প্রোটন সংখ্যা যত, নিউট্রন সংখ্যাও নাকি তত। এখন তোমাকে বলেছে এই মৌলটি শনাক্ত করো, এই মৌলটি কি করো? শনাক্ত করো। এখন তোমরা একটু খেয়াল করো, এই পুরাটা লেখার ভিতরে কিন্তু একবারও কোনো জায়গায় লেখা নাই যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তো আপেক্ষিক পারমাণবিক ভর তুমি নির্ণয় করো এটি না বললেও তোমার কিন্তু বুঝতে হবে যে এটা আপেক্ষিক পারমাণবিক ভর থেকেই এসেছে। কিভাবে তুমি বুঝবে? এই যে লেখা আছে এর একটি পরমাণুর ভর। তো এই একটি পরমাণুর ভর শব্দটা কোথায় লেখা থাকে তুমি খেয়াল করো তো। এই যে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু মৌলের একটি পরমাণুর ভর, এখানে কিন্তু লেখা আছে। তাহলে যেহেতু এই লেখাটির সাথে সম্পর্ক, তাহলে এটা অবশ্যই আপেক্ষিক পারমাণবিক ভরের অঙ্ক। তো কিভাবে নির্ণয় করতে হয় খেয়াল করো, বা মৌলটি কিভাবে শনাক্ত করতে হয়, মানে এই মৌলটা আসলে কোন মৌল। এখানে বলা আছে কোন মৌল এই মৌলটি আসলে মৌলটির নাম কি, এটা তোমার বের করতে বলেছে। তো এটি কিভাবে করতে হয়, এটি বের করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র। তাহলে আমরা লিখলাম আ মানে সবাই বুঝে নাও আপেক্ষিক, পা মানে পারমাণবিক, ভ মানে ভর। আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কি? একটি পরমাণুর ভর কি? একটি পরমাণুর, মানে পরমাণুর, ভ মানে ভর, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের, একটু বুঝে নাও, কার্বন 12 আইসোটোপের, ঠিক আছে, 12/1 ভর। 12/, কত অংশের ভর? 1 অংশের ভর। এই সূত্রটি আমাদের প্রথম লিখতে হবে। এবার আমরা এই একটি পরমাণুর ভর যে উদ্দীপকে দেওয়া আছে ওই মানটি বসাবো। মানটি কত দেওয়া আছে? 6.64 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। ঠিক আছে, মনে মনে গ্রাম আছে।
আর কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভর আমরা বলেছি তোমরা মুখস্থ রাখবে, মানটি কত 1.66 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম, উপরেও গ্রাম নিচেও গ্রাম। তো এবার এই মানটি আমরা ক্লিক করব, কত আসে আমরা একটু খেয়াল করি। তো উপরে আছে 6.64 ইন্টু 10 টু দি পাওয়ার -23 ডিভাইডেড বাই 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার -24। এবার আমরা ইকুয়াল চাপ দিলাম, ইকুয়াল চাপ দেওয়াতে আসছে 40, আর উপরের গ্রাম আর নিচের গ্রাম এটি মনে মনে কাটা হয়ে তার কোনো একক আর থাকে না, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। এখন তোমার মনে মনে প্রশ্ন হতে পারে বা তোমার প্রশ্ন হতে পারে, স্যার একবারও তো আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলে নাই, তাহলে আপনি কেন বের করলেন? আসলে মৌলটি শনাক্ত করার জন্য আমাদের এই আপেক্ষিক পারমাণবিক ভরের মান প্রয়োজন। কারণ কি একটু খেয়াল করো। তো আমরা একটা সূত্র সবাই জানি, ভর সংখ্যা ইকুয়াল টু, ওই যে তোমাদেরকে টাইপ নাম্বার 1-এ আমরা করেছি, টাইপ নাম্বার 1-এ আমরা শিখেছি ভর সংখ্যা সূত্র কি, ভর সংখ্যা ইকুয়াল টু, ভর সংখ্যা, এই ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা, বাংলায় কি বলে প্রোটন যোগ নিউটন, প্রোটন যোগ নিউটন সংখ্যার যোগফলকে কি বলে ভর সংখ্যা বলে। তো বলো তো আমরা এখানে কি বের করেছি, আপেক্ষিক পারমাণবিক ভর 40। তো একটা জিনিস মনে রেখো, আপেক্ষিক পারমাণবিক ভর যত হয় তার ঠিক কাছাকাছি বা একদম প্রায় সমান মানটি হয় ভর সংখ্যা। তাহলে আমরা এই ভর সংখ্যার মান কিন্তু বসাতে পারি 40। এখন এই সূত্রটি আমরা কেন লিখলাম, ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা, এটি কেন লিখলাম? কারণ আমাদেরকে বলা হয়েছে মৌলটি শনাক্ত করো। তো আমরা যদি কোনোভাবে এই প্রোটন সংখ্যার মানটি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমাদের মৌলটি শনাক্ত হয়ে যাবে। কিভাবে একটু খেয়াল করো। এবার আমাদেরকে এখানে বলা হয়েছে প্রোটন ও নিউটন সংখ্যা নাকি সমান, তাহলে প্রোটন সংখ্যা যদি x হয় নিউটন সংখ্যাও তো x হবে। প্রোটন সংখ্যা কত এখানে কিন্তু এক্স্যাক্টলি বলা নাই, তাহলে আমাদের বুঝতে হবে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা যেহেতু সমান, প্রোটন সংখ্যা x হলে নিউটন সংখ্যাও x। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, আমরা লিখতে পারি 40 ইকুয়াল টু 2টা x মানে 2x। এবার আমরা কি লিখতে পারি, 2x বাম দিকে আনলে 40 যাবে ডান দিকে, আর x এর সাথে 2 গুণাকারে আছে ভাগ হয়ে নিচে যাবে, তাহলে x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 40/2, আর 2 দিয়ে 40 কে যদি আমরা ভাগ করি তাহলে x এর মান দাঁড়ায় 20, x এর মান কত দাঁড়ায় 20। এখন বলো এই প্রোটন সংখ্যায় মানে তো x, তো প্রোটন সংখ্যা x মানে 20, তাহলে এই 20 দিয়ে আমি কি করব, এই 20 দিয়ে আমরা বলতে পারবো এই 20 মানে হলো 20 নাম্বার মৌল, অর্থাৎ যার পারমাণবিক সংখ্যা 20। 20 নাম্বার মৌলের নাম কি বলতো, 20 নাম্বার মৌলের নাম কিন্তু ক্যালসিয়াম। 20 নাম্বার মৌলের নাম কি ক্যালসিয়াম। আমাকে কিন্তু বলেছে এ মৌলটি শনাক্ত করো। এখন আমরা এই 20 দেখে বলতে পারছি যে আমাদের 20 নাম্বার মৌলের কথা তারা বলেছে, আর 20 নাম্বার মৌলটি হলো ক্যালসিয়াম, তাহলে কিন্তু আমরা মৌলটি শনাক্ত করা হয়ে গেল। তাহলে আমি তোমাকে আবার বলছি, আমাদের পরীক্ষায় এইভাবে প্রশ্ন বলতে পারে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, তখন আমরা এতটুকু করব। আর যদি বলে মৌলটি শনাক্ত করো, তখন আমরা এতটুকু করার পর আপেক্ষিক পারমাণবিক ভর যত হয় ভর সংখ্যায় ঠিক তত মানটি বসাবো। আপেক্ষিক পারমাণবিক ভর আর ভর সংখ্যা কিন্তু একই জিনিস না, তবে আপেক্ষিক পারমাণবিক ভরের মান যত হয় একদম প্রায় সমান ভর সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা সেই আপেক্ষিক পারমাণবিক ভরের সেই মানটি হয়। তো ভর সংখ্যার সূত্র সবাই শিখে রাখবে, প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা। উদ্দীপকে দেখবে প্রোটন আর নিউটনের মান কত দেওয়া আছে এগুলো দেখবে। তো এই উদ্দীপকে দেওয়া আছে প্রোটনের নিউটন সংখ্যা নাকি সমান, তাহলে এই দুটি আমরা x x বসালাম, অর্থাৎ দুইটা x একসাথে যোগ করলে 2x, x এর মান আমরা বের করলাম 20, x বলতে আমরা প্রোটন সংখ্যা বুঝালাম। তো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 20 বলতে কি বোঝায়, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 20 বলতে বোঝায় এটি আসলে 20 নাম্বার মৌল। তো 20 নাম্বার মৌলের নাম কি ক্যালসিয়াম, তোমরা সবাই জানো 20 নাম্বার মৌলের নাম কি ক্যালসিয়াম। তো দেখো আমরা কিন্তু মৌল শনাক্ত করলাম। তো প্রশ্নটি কিভাবে আসতে পারে তোমরা এই বেসিকটি, অর্থাৎ এই বেসিকটা ভালো মতো ক্লিয়ার রাখবে। বেসিক ক্লিয়ার রাখলে যেভাবেই প্রশ্ন আসুক আমরা করতে পারবো ইনশাল্লাহ। এবার আমরা তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কিত 2 নম্বর অঙ্কটি সমাধান করাবো। তোমরা একটু খেয়াল করো, উদ্দীপকে লেখা আছে x, তার বামে লেখা আছে 17। এই 17 মানে কি, এই 17 মানে বোঝায় এটির প্রোটন সংখ্যা 17, অথবা পারমাণবিক সংখ্যা 17, অথবা এটি 17 নাম্বার মৌল। আমরা সবাই জানি 17 নাম্বার মৌল হলো ক্লোরিন, 17 নাম্বার মৌল কি ক্লোরিন। তো এবার গ নাম্বারে কি প্রশ্ন করেছে খেয়াল করো, বলেছে উদ্দীপকের মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 হলে এর 50টি পরমাণুর ভর
ও একটি অণুর ভর নির্ণয় করো। তো আমরা সবাই জানি আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটি কি। তো আমরা সবাই জানি আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটি কি। তো ওইটাই আমরা আগে লিখব, যে আমরা জানি আপেক্ষিক, এই যে আমরা লিখছি আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু একটি পরমাণুর ভর। কয়টি পরমাণুর ভর? সূত্রের ভিতরে আমরা শিখেছি একটি পরমাণুর ভর। একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের, আই মানে আইসোটোপ বুঝে নাও, আইসোটোপের মানে ভরের 12/1 ভর। এটা একটু তোমরা শিখে রাখবে। আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র এটি। এবার আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের মান দেওয়া আছে 35.5, এটি আমরা বসালাম। আর একটি পরমাণুর ভর, এটি আমরা আসলে জানি না, বের করব। তো আমাকে কিন্তু বলা হয়েছে 50টি পরমাণুর ভর নির্ণয় করার জন্য, কিন্তু আমাদের সূত্রে কি বলা আছে? একটি পরমাণুর ভর। আগে আমরা একটি পরমাণুর ভর নির্ণয় করি, তারপর 50টি পরমাণুর ভর নির্ণয় করা যাবে। তো একটি পরমাণুর ভর আমরা লিখে রাখলাম যে একটি পরমাণুর ভর, মানে পরমাণুর ভর। আর কার্বন 12 আইসোটোপের ভরের 12/1, এই মানটি আমাদের মুখস্থ রাখতে হবে। মানটি কত? 1.66 ইন্টু 10^24 গ্রাম। এবার আমরা কোনাকুনি গুণ করব। এই 35.5 এর নিচে মনে মনে 1 আছে, তো এটা যদি এই 1 এর সাথে গুণ করি তাহলে কি দাঁড়ায়? একটি পরমাণুর ভর, এটি আমরা লিখব ইকুয়াল টু, এই কোণা আমরা গুণ করব। তো গুণ করলে কি দাঁড়ায়? 35.5 ইন্টু 1.66 ইন্টু 10^24। এবার আমরা এটি গুণ করব। তো গুণ করলে কত দাঁড়ায়? 35.5 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻²৪। এটি আমরা গুণ করব। গুণ করলে মানটি আসলো 5.893 ইন্টু 10⁻23 গ্রাম। এখন এই যে মানটি আসলো, আমারে যদি পরীক্ষায় প্রশ্নে বলতো উদ্দীপকের মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর এত হলে একটি পরমাণুর ভর নির্ণয় করো, তখন আমরা এতটুকু করে এটা অ্যান্সার দিয়ে দিতাম। কিন্তু আমাদের পরীক্ষা আরেকটু ঘুরিয়ে যদি প্রশ্ন আসে যে 50টি পরমাণুর ভর নির্ণয় করো, তো তারপরও আমরা একটি পরমাণুর ভর নির্ণয় করার পর আমরা লিখব সুতরাং 50টি পরমাণুর ভর। দেখো একটির ভর যদি এত হয় তাহলে 50টির ভর কত হবে? 50 গুণ এত। আমরা শিখেছি একটি কলার দাম 5 টাকা হলে 50টা কলার দাম 5 গুণ 50, এইভাবে। তো সেম ভাবে আমরা লিখব সুতরাং 50টি পরমাণুর ভর ইকুয়াল টু, আমরা লিখব 50 ইন্টু ওই যে একটি যে বের করেছি ওইটি আমরা গুণ করব 5.8893 ইন্টু 10⁻23 গ্রাম। এবার এই মানটির সাথে আমরা 50 গুণ করব। তাহলে গুণ দিলাম কত? 50। তো 50 দেওয়াতে এবার মানটি এসেছে 2.9465, যদিও পুরাটা লিখতে হয় না, ইন্টু 10⁻21 গ্রাম। এই যে 50টির ভর কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি। এবার আমি কিন্তু সাথে কিন্তু আরেকটি প্রশ্ন আসে, বলেছে একটি অণুর ভর নির্ণয় করো। একটি কিসের ভর নির্ণয় করো? অণুর ভর। তো উদ্দীপকের মৌলটির নাম কি? ক্লোরিন। তাহলে উদ্দীপকের মৌলটির নাম কি বলতো? মৌলটি হলো ক্লোরিন। এবার এই ক্লোরিন এর অণুর সংকেত হলো Cl2। সবাই মুখস্থ রাখো, ক্লোরিন অণুর সংকেতকে কি দ্বারা প্রকাশ করে? Cl2। এবার Cl2 এর ভিতরে কয়টি পরমাণু আছে বলতো? এই Cl2 তে 2টি পরমাণু আছে। কয়টি পরমাণু আছে? 2টি পরমাণু আছে। তুমি আরেকবার বুঝো, একটি অণুর ভর নির্ণয় করতে বলেছে, তো এই মৌলটার নাম কিন্তু ক্লোরিন। তো ক্লোরিনকে অণু হিসেবে লিখতে হয় ক্লোরিন 2 দিয়ে, হাইড্রোজেনকে H2 দিয়ে, এরপর ফ্লোরিনকে F2 দিয়ে, এভাবে লিখতে হয়, এগুলোকে অণু বলে। তো তোমাকে বলেছে ওই অণুর ভর নির্ণয় করার জন্য, তো তুমি একটু বুঝতে হবে এই অণুটার ভিতরে আসলে কয়টা পরমাণু আছে। এই অণুটার ভিতরে কিন্তু ক্লোরিন আছে 2টি, তাহলে কয়টি পরমাণু আছে? 2টি পরমাণু আছে। এর জন্য এবার তুমি ওই যে আমরা একটি পরমাণুর ভর কত পেয়েছিলাম? 5.893 ইন্টু 10⁻23 কিন্তু পেয়েছিলাম। এটার সাথে এবার আমরা 2 গুণ করব। কেন 2 গুণ করব? কারণ ক্লোরিন অণুতে 2টি পরমাণু আছে। ক্লোরিন অণুতে 2টি পরমাণু আছে, 2টি পরমাণু থাকলে আমরা 2 গুণ করব। ঠিক আছে?
তাহলে এই 2 গুণ করলে আমাদের এখানে যেটি আসবে সেটি হবে আমাদের অ্যান্সার। দেখো একটু আগে সরাসরি বলেছিল 50টি পরমাণুর ভর, এবার কিন্তু 2টি বলা ছিল না, বলেছে একটি অণুর ভর। তো একটি অণু মানে ক্লোরিনকে অণু হিসেবে কিভাবে লিখতো এটা তোমার জানতে হবে। ক্লোরিনকে অণু হিসেবে লেখে ক্লোরিন 2। আর ক্লোরিন 2 বলতে আসলে কয়টি পরমাণু বোঝায়? 2টি পরমাণু বোঝায়। তো এই 2টি আমরা 2 গুণ করলাম, অর্থাৎ 2টি পরমাণুর ভরই তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এই একটা পরমাণুর ভর আমরা যত পেয়েছি তার সাথে আমরা 2 গুণ করলে যে মানটি আসবে সেটি হবে আমাদের এই ক্লোরিন অণুর ভর। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা এই তৃতীয় অধ্যায়ের টাইপ নাম্বার 5 এর অঙ্কটি তোমাদেরকে করাবো। অঙ্কটির নাম হলো আপেক্ষিক পারমাণবিক ভর বা আইসোটোপের শতকরা পরিমাণ। আমরা একটু আগে তোমাদেরকে টাইপ নাম্বার 4 এ করিয়েছি আপেক্ষিক পারমাণবিক ভর ও একটি পরমাণুর ভরের সাথে সম্পর্ক যেটি ছিল সেই অঙ্কটি। তো এবার আমরা করব আপেক্ষিক পারমাণবিক ভর ও আইসোটোপের শতকরা পরিমাণ। আইসোটোপের শতকরা পরিমাণের সাথে মিলিয়ে যে অঙ্কটি আসে সেটি। তো আগে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের এই সূত্রটি একটু জেনে নেই। সূত্রটি হলো পি গুণ এম যোগ কিউ গুণ এন যোগ আর গুণ উ ডিভাইডেড বাই 100। অর্থাৎ এইভাবে শিখো পি কিউ আর, এরপরে এম এন উ, এইভাবে শেখার চেষ্টা করো। তো এখানে এই পি মানে কি? এই পি মানে হলো প্রথম আইসোটোপের পার্সেন্ট মান। উদ্দীপকে দেখবে কিছু পার্সেন্ট মান দেওয়া আছে, ওই পার্সেন্ট মানগুলোই হলো পি কিউ আর এর মান। আমরা একটু বাংলায় একটু শিখি। প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, কিউ মানে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ, পার্সেন্ট মানে শতকরা, আর আর মানে হলো তৃতীয় আইসোটোপের পার্সেন্ট মান। পি কিউ আর এখানে আমরা বসাবো পার্সেন্ট যে মানগুলো ওইগুলো। আর এম এন উ এগুলো মানে হলো প্রথম আইসোটোপের ভর সংখ্যা। এম এন উ এগুলোতে আমরা ভর সংখ্যার মান বসাবো। দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা, তৃতীয় আইসোটোপের ভর সংখ্যা আমরা বসাবো। তো টাইপ 5 এর এই 1 নাম্বার প্রশ্নে আমরা কি লিখেছি খেয়াল করো। এখানে লেখা আছে এক্স এর উপরে লেখা আছে 16, ভর সংখ্যা 16, ভর সংখ্যা 17, এক্স এর উপরে দেওয়া আছে ভর সংখ্যা 18। তাহলে এগুলো হলো ভর সংখ্যা। ভর সংখ্যাগুলো কার মান হয় একটু আগে বুঝিয়েছি, এম এন ও এর মান। আর পার্সেন্ট মানগুলো কার হয়? পার্সেন্ট মানগুলো হয় পি কিউ আর এর মান। তো একটু খেয়াল করো, এক্স মোলের আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে এত পার্সেন্ট, এত পার্সেন্ট ও এত পার্সেন্ট। এখন গ নাম্বারে বলেছে এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তো তোমরা সবাই জানো, আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটি তোমাদের জানতে হবে। সূত্রটি কি? পি গুণ এম যোগ কিউ গুণ এন যোগ পি কিউ, এরপরে কি হবে আর, আর এম এন এর পরে কি হবে ও, ডিভাইডেড বাই 100। এইভাবে আমরা সূত্রটি লিখব। লেখার পর আমরা মানগুলো বসাবো। পি এর মান, পি কিউ আর এগুলো হলো পার্সেন্ট মান, পি কিউ আর এগুলো হলো পার্সেন্ট মান। পার্সেন্ট মান কত আছে? পার্সেন্ট মান হলো 99.76 বা 76। এরপর এটার সাথে আমরা গুণ দিব এম এর মান। এম বলতে পার্সেন্ট মান ছাড়া যেগুলা ভর সংখ্যা ওইগুলা, অর্থাৎ ওই মানটা হলো 16। যোগ চিহ্ন দিয়ে আবার কিউ, কিউ মানে পার্সেন্ট মান অর্থাৎ দ্বিতীয় আইসোটোপের 0.037। এরপর ইনটু এন, এন বলতে দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা, ভর সংখ্যা কত? 17। যোগ আবার আমরা আর মানে তৃতীয় আইসোটোপের পার্সেন্ট মান 0.203 ইনটু ও এর মান, ও এর মান বলতে তৃতীয় যে আইসোটোপ ওই আইসোটোপের ভর সংখ্যা মানটি কত? 18 ডিভাইডেড বাই 100। এবার আমরা এই মানটি ক্যালকুলেটরে চাপ দিলে যা আসে সেটি আমরা অ্যান্সার লিখে দিব। তো মানটি কত আমরা একটু খেয়াল করি। প্রথমে আমরা দিলাম 99.76 ইন্টু 16, এরপরে দিলাম যোগ 0.037 ইন্টু 17 যোগ 0.203 ইন্টু 18 ডিভাইডেড বাই 100। এবার যদি আমরা এটা ইকুয়াল দিই, ইকুয়াল দেওয়াতে আমাদের মানটি আসলো 16.00443, 16.00443, বা এটাকে কেউ 16 লিখলো তেমন কোনো সমস্যা হবে না। তো এই আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই, এটাকে আমরা অ্যান্সার দিতে পারি। আশা করি সবাই আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করতে হয় বুঝেছো। এবার আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের সাথে আইসোটোপের যে শতকরা পরিমাণ, এটার 2 নাম্বার অঙ্কটি আমরা তোমাদেরকে
এখানে দিয়েছি। তো 2 নাম্বার অঙ্কটি 1 নাম্বার অঙ্ক থেকে একটু ঘুরিয়ে এসেছে। তো আমরা কিন্তু সব টাইপের প্রশ্নই তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। এটিও একটু বোঝার চেষ্টা করো। সবাই খেয়াল করো। হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3 মানে ভর সংখ্যা 1, ভর সংখ্যা 2, ভর সংখ্যা 3। এগুলো কার মান হয়? এগুলো হয় M, N, O এর মান। তো 3টি আইসোটোপ বলেছে এদের মধ্যে প্রথম আইসোটোপটির শতকরা পরিমাণ কোনটির? প্রথমটির। এই যে 1 নাম্বারটির প্রথমটির মান দেওয়া আছে 99.98% এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর হলো এটি। তো তুমি একটু বলো তো 3টা আইসোটোপের কয়টা পার্সেন্ট মান দেওয়ার কথা ছিল? 3টা, কিন্তু এখানে দেওয়া আছে মাত্র 1টার মান। বাকি আর কয়টার মান দেওয়া নেই? 2টা। তো এই গ নাম্বারে আমাকে বা আমাদেরকে বলেছে মৌলটির দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো। তো আগের অঙ্কটিতে কিন্তু আমাদের এই শতকরা পরিমাণগুলো দেওয়া ছিল, তুমি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করেছো। এবার কিন্তু আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের মান দেওয়া আছে, কিন্তু 3টা আইসোটোপের পার্সেন্ট মানের ভিতরে মাত্র 1টি পার্সেন্ট মান দেওয়া আছে, বাকি 2টার দেওয়া নেই। ওই 2টা তোমাদের বের করতে হবে। তো 2টা বের করার জন্য অবশ্যই আমাদের সূত্রটি লিখতে হবে। তো কিভাবে একটু খেয়াল করো। তো খেয়াল করো, আমি একটু লিখে নিই। আগে দেওয়া আছে এগুলো একটু লিখে নিই, তাহলে তোমরা অঙ্কটি বুঝতে পারবে। এই যে দেওয়া আছে লিখলাম। কার মান দেওয়া আছে বলতো? এম এর মান 1, এম এর মান দেওয়া আছে 1। এরপরে এন এর মান কত? এন এর মান হলো 2, আর ও এর মান হলো 3। এই মানগুলো কিন্তু দেওয়া আছে। আর প্রথম আইসোটোপের মানটি দেওয়া আছে। প্রথম আইসোটোপকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। তো পি এর মান দেওয়া আছে কত? 99.98%। এখন তোমরা আমাকে বলো কিউ এর মান কি দেওয়া আছে? কিউ এর মান কিন্তু দেওয়া নেই। এই দেওয়া নাই দেখা আমরা এটাকে এক্স ধরবো। কিউ এর মান কত? এক্স ধরে নিব। এবার আমাকে বলো তো আর এর মান কত? আর এর মান হবে 100 মাইনাস 99.98 যোগ এক্স। 100 মাইনাস 99.98 যোগ এক্স। কারণ কি? তোমরা সবাই জানতে হবে 3টি আইসোটোপের যে পার্সেন্ট মান, এই 3টা পার্সেন্ট মান যোগ করলে হয় 100, মানে সবগুলো মিলিয়ে হয় 100। তো আর কি একাই আর 100 হবে? 100 কিন্তু হবে না। 100 থেকে কত বাদ যাবে? ওই দুইজনের যে মানগুলো আছে ওই দুইটা যোগ করলে যে মানটি হয় এই মানটি আমরা বিয়োগ করব 100 থেকে। 100 থেকে পি কিউ বাদ গেলে, পি আর কিউ এর মান বাদ গেলে আর এর মান থাকে। তাহলে এইভাবে আমরা এই লেখাটি লিখব। তাহলে কি লেখা যায়? 100 মাইনাস 99, এই যে ব্র্যাকেট তুলে দিলাম, 99.98। তো ব্র্যাকেট তুললে এই মাইনাসের কারণে এই প্লাসটি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স। এবার আমরা 100 মাইনাস এই যে 100 মাইনাস 99.98 এটা আমরা দিলাম। দেওয়াতে মানটি এসেছে 0.02 মাইনাস এক্স। তো তুমি কিন্তু পি এর মান কিন্তু উদ্দীপকেই দেওয়া ছিল, কিউ এর মান আমরা এক্স ধরে নিয়েছি, আর আর এর একটা রূপ দাঁড়ালো 0.02 মাইনাস এক্স। তো এই এক্স এর মানের জন্য কিন্তু আমরা এই দুটি পার্সেন্ট মান বের করতে পারছি না। তো কিভাবে বের করতে হয়? ওই যে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটি দিয়ে এই মানটি আমরা বের করার চেষ্টা করব। তো চলো আমরা কি লিখবো বলতো? আমরা লিখবো, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, সূত্রটি কি বলতো? সূত্রটি হলো পি গুণ এম যোগ কিউ গুণ এন যোগ আর গুণ ও ডিভাইডেড বাই 100। এবার আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের যে মানটি ওটি বসাবো। ওইটি বসালে কি দাঁড়ায়? 1.00025। এখানে কিন্তু ক্যালকুলেশনটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো মতো খেয়াল করো। এরপরে আমরা বসাবো পি এর মান। পি মানে কি? প্রথম আইসোটোপের পার্সেন্ট মান দেওয়া আছে নাকি নাই? দেওয়া আছে। কত? 99.98 গুণ এম। এম মানে প্রথম আইসোটোপের ভর সংখ্যা। প্রথম আইসোটোপের ভর সংখ্যা হলো 1, এই 1 আমরা বসালাম, যোগ কিউ এর মান। কিউ মানে দ্বিতীয় আইসোটোপের পার্সেন্ট মান। দ্বিতীয় আইসোটোপের পার্সেন্ট মান তো আমাদের বের করতেই বললো, তো এই মানটি আমাদের হাতে নেই। এটিকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? এক্স। তাহলে আমরা এখানে লিখলাম এক্স ইন্টু এন মানে দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা কত? 2 যোগ আর, আর কিন্তু ছিল না, তোমরা কিন্তু আবার ভুল করে এটাকে আবার ওয়াই লিখে দিও না, যেহেতু এটা এক্স লিখেছি। আমরা তোমাকে বুঝিয়েছি 3টা আইসোটোপের মান হয় 100। এই 100 থেকে আমরা 2টা আইসোটোপের যোগফল বাদ দিলাম, তাহলে কিন্তু বাকি যেটা থাকে ওইটাই কিন্তু আর এর মান। তো আর এর মান কত? আর এর মান হলো 0.0, এই যে আমরা কিন্তু এখানে বের করেছিলাম 0.02।
0.02 মাইনাস এক্স, এটার সাথে কিন্তু গুণ ও এর মান, ও মানে তৃতীয় আইসোটোপের ভর সংখ্যা মানে 3, এই 3 আমরা লিখবো ডিভাইডেড বাই 100। এবার আমরা ক্যালকুলেশন করে এখান থেকে x এর মান বের করব। x এর মান বের করলে আমাদের কিন্তু q মানে আমরা x ধরে নিয়েছি, অর্থাৎ দ্বিতীয় আইসোটোপের যে পার্সেন্ট মান ওইটি বের হয়ে যাবে। আর r বলতে আমরা এখানে লিখেছি 0.02 মাইনাস x, এখানেও কিন্তু আমরা x এর মান বসালে, অর্থাৎ এখান থেকে যে x এর মান বের করব এটি এখানে আমরা বসিয়ে দেব, বসালে কিন্তু আমরা তৃতীয় আইসোটোপের মানটি পেয়ে যাব। তো খেয়াল করো সবাই, 1.00025 ইকুয়াল টু, আমরা ক্যালকুলেশনটি করি, সবাই বোঝার চেষ্টা করো, 99.98 কে 1 দ্বারা গুণ করলে 99.98 হয়, যোগ 2 দ্বারা x কে গুণ করলে হয় 2x, এই 3 দিয়ে এই 0.02 কে তুমি গুণ করো, তাহলে আমরা দিলাম 3 গুণ 0.02, তো আসলো 0.06, তো আমরা দিলাম যোগ 0.06, আর এই 3 দিয়ে তুমি x কে গুণ করো, তাহলে দাঁড়ায় কিন্তু 3x, আর পিছনে কি চিহ্ন আছে, মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, ডিভাইডেড বাই আমরা 100 বসাবো। আবার খেয়াল করে এর পরের লাইন 1.00025 ইকুয়াল টু, খেয়াল করো এই 2x আর এখানে আছে মাইনাসের 3x, তো প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, 3x থেকে 2x গেলে গা আরেকটা কি থাকে, x থাকে, আরেকটা কি থাকে, x, কিসের x থাকে, মাইনাসের x, কিসের x, মাইনাসের x, আর 99.98 আর এটা হলো যোগের 0.06, এই দুইটা যেহেতু যোগের, এটা আমরা যোগ করি, তাহলে কত, 99.98 যোগ 0.06, তো যোগ করলে কি আসে মানটি, যোগ করলে আসে 100.04, তো 100.04 মাইনাস x, কিভাবে, 3টা x থেকে 2টা x চলে গেলে আর একটা x থাকে, ডিভাইডেড বাই দিলাম 100। এবার আমরা কোনাকুনি গুণ করব, এখানে নিচে মনে মনে 1 আছে, এই কোণা আমরা প্রথমে গুণ করব, বা ওই কোণাও আমরা আগে গুণ করতে পারি, আমাদের ইচ্ছা, তাহলে আমরা এই কোণাটাই আগে গুণ করব, করলে কত হয়, করলে হয় 100.04 মাইনাস x, 1 এর সাথে এই জিনিসটা গুণ করলে এই জিনিসটাই হয়। এবার আমরা এই কোণা গুণ করব, এই কোণা গুণ করলে কি দাঁড়ায়, 1.00025 ইন্টু 100, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা লিখতে পারি 100.04 মাইনাস এক্স ইকুয়াল টু, এটি আমরা গুণ করতে পারি কিভাবে, 1.00025 ইন্টু হলো 100, তো এই যে গুণ করলাম, গুণ করাতে মান আসলো 100.025, মাইনাস এক্স ওই পারে নিয়ে যাব, তাহলে প্লাস এক্স দাঁড়ায় 100.04, আর এই সংখ্যাটা এইদিকে আনলে হয় মাইনাস 100.025, মাইনাস এক্স ওই পারে নিলাম, প্লাস এক্স দাঁড়ালো। এবার আমরা 100.04 মাইনাস এটা দিব, যে 100.04 মাইনাস 100.025, এবার আমরা ইকুয়াল চাপলাম, ইকুয়াল চাপাতে যে মানটি আসলো এটি হলো 0.015 ইকুয়াল টু এক্স, সুতরাং এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.015। এখন আমরা বলতো কিউ এর মান কত, মানে দ্বিতীয় আইসোটোপের মান কত, আমরা কিন্তু এক্স ধরেছিলাম, আর এক্স এর মান আমরা কত পেলাম, 0.015%, এই যে দ্বিতীয় আইসোটোপের পার্সেন্ট মানটি আমরা বের করলাম, অর্থাৎ শতকরা পরিমাণ আমরা বের করলাম। এবার তৃতীয় আইসোটোপের পার্সেন্ট মান আমরা কিভাবে বের করব, এই যে আমরা কিন্তু তৃতীয় আইসোটোপের তথ্য লিখে রেখেছি, তৃতীয় আইসোটোপ হবে 100 মাইনাস বাকি দুইটা আইসোটোপের যোগফল, এই দুইটা আমরা মানে এইটা আমরা লিখেছিলাম, তো এখান থেকে এটা ক্যালকুলেশন করে আমরা লিখেছিলাম 0.02 মাইনাস এক্স, তো আমরা লিখবো 0.02 মাইনাস এই এক্স এর মান আমরা কত বের করেছি, 0.015। এবার এটা আমরা বিয়োগ করব কিভাবে, খেয়াল করো, 0.02 মাইনাস 0.015, এবার ইকুয়াল চাপলাম, এসডি তে দিলাম, মান আসলো কত, 0.005%। এই যে আমরা কিন্তু তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ বের করলাম, দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ বের করলাম। এবার তোমাকে একটা কৌশল আমি শিখিয়ে দিই, তোমার এই অঙ্কটি হলো নাকি হলো না পরীক্ষা দেওয়ার সময় তুমি কিন্তু বুঝতে পারবে, 3টা আইসোটোপ মিলে 100% হয় কিনা তুমি এটা দেখবে। তো একটা তো উদ্দীপকেই দেওয়া আছে কত, এটি হলো 99.98, যোগ দেবে তুমি যেই দুইটি মান নিজে বের করেছো, এই দুইটি মানের একটি হলো 0.015 যোগ আরেকটি হলো
0.005। এবার এগুলো আমরা যোগ করলাম, যোগ করলে কত আসলে 100। যদি 100 আসে তুমি বুঝে নেবে তোমার অঙ্কটি হয়েছে। আশা করি সবাই আইসোটোপের শতকরা পরিমাণ এগুলোও নির্ণয় করতে পারবে, আবার আপেক্ষিক পারমাণবিক ভরও তুমি নির্ণয় করতে পারবে। তৃতীয় অধ্যায়ের টাইপ নাম্বার 6 আমরা তোমাদের জন্য রেখেছি পরমাণু বা মৌলের বা নিউক্লিয়াস ইত্যাদির ভর নির্ণয়। আমাদের পরীক্ষায় মাঝে মাঝে গ নাম্বারে বলে, কখনো বলে পরমাণুর ভর নির্ণয় করো, কখনো বলে মৌলটির ভর নির্ণয় করো, আবার কখনো বলে নিউক্লিয়াসের ভর নির্ণয় করো। তো অথবা অনেক সময় বলে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বা নিউটন সংখ্যা বা মৌলটির নাম কি বা শনাক্ত করো, এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় বলে। তো এর জন্য আগে এই প্রশ্নটি সমাধান করার আগে বা সামনে আমরা প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো সমাধান করার আগে তোমাদের এই জিনিসগুলো জানতে হবে। তো আসলে মৌল মানে কি একটু বোঝার চেষ্টা করো। মৌল বলতে বোঝায়, মনে করো সোডিয়াম, সোডিয়ামের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ আছে, তৃতীয় কক্ষপথ আছে, আমরা জানি। প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয়তে থাকে 8টা, এরপরে থাকে আবার 8টা বা এরপরে আরেকটা থাকে, 11টা ইলেকট্রন মোট। তো এই যে সোডিয়ামের সম্পূর্ণ যে ইয়াগুলা চিত্রটা যে আমরা দিলাম, এই সম্পূর্ণ চিত্রটার ভিতরে আসলে কি আছে, এটাকে বলা হয় নিউক্লিয়াস। এটাকে কি বলে? নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন। তো আমাদের পরীক্ষায় যদি বলে নিউক্লিয়াসের ভর নির্ণয় করো, তখন কিন্তু আমরা প্রোটন আর নিউট্রন জিনিসটা যোগ করলে নিউক্লিয়াসের ভর বের হয়ে যায়। আর এই সম্পূর্ণ নিউক্লিয়াস আর কক্ষপথ সম্পূর্ণটা যদি আমাদের বের করতে বলে, এই সম্পূর্ণটাকেই কিন্তু বলা হয় পরমাণু। সম্পূর্ণটাকে কি বলে? পরমাণু বা মৌল। পরমাণু বা কি বলে? মৌল বলে। তো আমাদের পরীক্ষায় যদি পরমাণু বা মৌলের ভর নির্ণয় করতে বলে, তখন কিন্তু আমরা পরমাণুর ভরের সূত্র কি হবে বলতো? পরমাণুর ভরের সূত্র হবে প্রোটন সংখ্যা বা প্রোটনের ভর, এরপর নিউট্রনের ভর, এরপরে ইলেকট্রনের ভর। কারণ পরমাণুতে কিন্তু নিউক্লিয়াসটাও আছে, আবার এই কক্ষপথটাও আছে। তো নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন আছে, আর কক্ষপথে ইলেকট্রনগুলো আছে। তাহলে এই তিনজনের যোগফল দাঁড়ায় মৌল বা পরমাণুর ভর। আর নিউক্লিয়াসের ভর যদি পরীক্ষায় বের করতে বলে, তাহলে কিন্তু নিউক্লিয়াসের ভিতরে থাকে কি? প্রোটন আর নিউট্রন। তো প্রোটন আর নিউট্রন যোগ করলে কিন্তু নিউক্লিয়াসের ভর বের হয়ে যায়। তুমি গ অথবা ঘ নাম্বার প্রশ্নটি ভালো মতো পড়বে, দেখবে তোমাকে নিউক্লিয়াসের ভর বের করতে বলেছে নাকি পরমাণুর ভর তোমাকে বের করতে বলেছে, সেটি ভালো মতো দেখবে। তাই এবার এই সূত্রগুলো বুঝো কিনা দেখো তো। মৌল বা পরমাণুর মোট ভর হলো পি মানে প্রোটন সংখ্যা গুণ একটি প্রোটনের ভর, একটি প্রোটনের ভর, একটি প্রোটনের ভর। আর এন সমানে মানে নিউট্রন সংখ্যা যোগ একটি নিউট্রনের ভর। আর ইলেকট্রন সংখ্যা আর ভর মানে হলো একটি ইলেকট্রনের ভর। এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। তোমরা হয়তো আমার লেখাগুলো বুঝো কিনা আমি জানি না, খেয়াল করো। প্রোটন সংখ্যা মানে মোট কয়টি প্রোটন আছে, 10টি থাকলে 10টি। আর একটি প্রোটনের ভর তুমি এটার সাথে গুণ করবে, একটি প্রোটনের ভর গুণ যতটি প্রোটন থাকে, একটি নিউট্রনের ভর গুণ যতটি নিউট্রন থাকে, একটি ইলেকট্রনের ভর গুণ যতটি ইলেকট্রন থাকে তত তুমি গুণ করবে। এরপরে সবগুলো যদি যোগ করো, তাহলে বের হবে পরমাণুর ভর বা মৌলের ভর। আর নিউক্লিয়াসের ভর কি হবে? নিউক্লিয়াসের ভর মানে কি? নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? প্রোটন আর নিউট্রন। তো এইখানে আমরা এটাই বুঝিয়েছি, একটি প্রোটনের ভরের সাথে যতটি প্রোটন থাকে, একটি প্রোটনের ভরের সাথে যতটি প্রোটন থাকে ঠিক তত তুমি গুণ করবে, তাহলে প্রোটনের ভরগুলো বের হয়ে যাবে। একটি নিউট্রনের ভরের সাথে আমাদের যতটি নিউট্রন থাকে ততটি নিউট্রন আমরা গুণ করব। গুণ করলে এই সম্পূর্ণ মান যোগ করার পর নিউক্লিয়াসের ভর কিন্তু বের হয়ে যাবে। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের 3টি মান অবশ্যই মুখস্থ রাখতে হবে। একটি প্রোটনের ভর 1.67 ইন্টু 673 ইন্টু 10⁻²4 গ্রাম, এককটি গ্রাম। একটি নিউট্রনের ভর সবাই মুখস্থ করবে 1.675 ইন্টু 10⁻²4 গ্রাম। আর একটি ইলেকট্রনের ভর সবাই মুখস্থ করবে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, কেজি না। আমরা কিন্তু একটু আগে তোমাদেরকে একটি অঙ্কের ভিতরে করিয়েছি 10⁻31 কেজি, কেজিতে হলে 31 আর গ্রামে হলে 28। এই অঙ্কগুলো আমরা গ্রামে করার চেষ্টা করব। তো চলো 1 নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে আমরা খেয়াল করি। তো 1 নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে একটু খেয়াল করো। 1 নাম্বার প্রশ্নে তোমরা খেয়াল করো, এখানে একটি মৌলের ডায়াগ্রাম চিত্র দেওয়া আছে। তো মৌলটির নাম কি? আমরা ইলেকট্রনগুলো একটু গুনার চেষ্টা করি। এখানে আছে 2টা, ঠিক আছে। এর পরের কক্ষপথে আছে 8টা, তাহলে 2 যোগ
8। এর পরের কক্ষপথে আবার দেওয়া আছে 2 4 6 8, আরো 8টি। ঠিক আছে, তাহলে কয়টি ইলেকট্রন দাঁড়ালো? দাঁড়ালো হলো 18টি ইলেকট্রন। কয়টি ইলেকট্রন? 18টি। মানে এখানে যেই চিত্রটি দেওয়া আছে তার ভিতরে 18টি ইলেকট্রন দেওয়া আছে। আর এখানে তোমরা একটু খেয়াল করো, 2+ মানে সে 2টি ইলেকট্রন দানও করেছে। তো 2টি ইলেকট্রন যদি দান না করত, 2টি ইলেকট্রন যদি দান না করত, তার ভিতরে কয়টি ইলেকট্রন থাকতো? এই 2+ বলতে বোঝায় সে 2টি নাকি দান করে ফেলেছে। ওই 2টি যদি দান না করত, তাহলে কিন্তু তার ভিতরে এই 2টি ইলেকট্রন সহ মোট 20টি ইলেকট্রন থাকতো। তো এই 20টি ইলেকট্রন থাকলে আমরা এই মৌলটির নাম কি বলতে পারি? আসলে 20টি ইলেকট্রন কোন মৌলের ভিতরে থাকে? 20টি ইলেকট্রন থাকে আসলে 20 নাম্বার মৌল অর্থাৎ ক্যালসিয়ামের ভিতরে। অর্থাৎ উদ্দীপকের যে চিত্রটি দেওয়া আছে এটি ক্যালসিয়ামকে বুঝিয়েছে। ঠিক আছে, তো এই ক্যালসিয়াম কয়টি ইলেকট্রন দান করেছে? 2টি। ঠিক আছে, এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার গ নাম্বারে কি বলেছে খেয়াল করো। চিত্র এ আয়নটির, এটাকে কেন আয়ন বললো? সে দান করেছে, ক্যাটায়ন হয়, দান করলে হয় ক্যাটায়ন। তো আয়নটির নিউক্লিয়াসের প্রকৃত ভর এত হলে, নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, নিউক্লিয়াসের ভর বের করতে বলা হয় নাই। নিউক্লিয়াসের ভর এত হলে এর নিউট্রন সংখ্যা নির্ণয় করো। কি সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে? নিউটন সংখ্যা। তো এবার কার ভর দেওয়া আছে খেয়াল করো তো, নিউক্লিয়াসের ভর। তো আমাদের সবার নিউক্লিয়াসের ভরের সূত্রটি জানতে হবে। এই যে আমরা লিখলাম যে আমরা জানি, আমরা জানি, আমরা জানি নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর, নয়ের শিকার নি মানে নিউক্লিয়াসের, ভ মানে ভর। নিউক্লিয়াসের ভরের সূত্র কি? নিউক্লিয়াসের ভরের সূত্র হলো, আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। তাইলে প্রোটন সংখ্যা ইনটু একটি প্রোটনের ভর, একটি প্রোটনের ভর যোগ নিউট্রন সংখ্যা, ছোট হাতের n, নিউট্রন সংখ্যা গুণ একটি নিউট্রনের ভর। একটি কিসের ভর? নিউট্রনের ভর। এই যে আমরা লিখলাম নিউক্লিয়াসের ভরের সূত্র কি? প্রোটন সংখ্যা গুণ একটি প্রোটনের ভর, আবার যোগ নিউটন সংখ্যা গুণ একটি নিউট্রনের ভর। এই সূত্রটি সবাই শিখে রাখবে। আর আমি তোমাদেরকে একটু আগে শিখিয়েছি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে না, এর জন্য ইলেকট্রন এখানে আসবে না। তো এবার আমাদের নিউক্লিয়াসের ভর কিন্তু বের করতে বলে নাই, আমাদের বলেছে নিউট্রন সংখ্যা বের করো। নিউট্রন সংখ্যা এই যে n, এই নিউট্রন সংখ্যার মানটি তোমাকে বের করতে বলেছে। তাহলে নিউক্লিয়াসের ভরের মান কিন্তু দেওয়া আছে, এটা কত দেওয়া আছে? 6.696 ইন্টু tan ইনভার্স 23 ইকুয়াল টু প্রোটন সংখ্যা। কি সংখ্যা? প্রোটন সংখ্যা। এখন প্রোটন সংখ্যা কত হতে পারে? প্রোটন সংখ্যা হলো এই মৌলটার ভিতরে কয়টা ইলেকট্রন আছে? এই মৌলটার ভিতরে আমরা শুরুতে দেখেছি 18টা ইলেকট্রন আছে, কিন্তু সে কয়টি দান করে ফেলেছে? 2টি। এই 2টি যদি দান না করতো তাহলে এটা 20, অর্থাৎ 20 নাম্বার মৌলকে বোঝালো। তো 20 নাম্বার মৌলের নাম কি? ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম যেহেতু 20 নাম্বার মৌল, তার ভিতরে কিন্তু অর্থাৎ 20টা প্রোটন থাকে। আমরা জানি যে যত নাম্বার মৌল তার ভিতরে ততটি প্রোটন থাকে। তাহলে বলো তো প্রোটন সংখ্যা কতটি? প্রোটন সংখ্যা কিন্তু 20টি। কেউ ভুলেও 18টি বসাবে না, কারণ 2টা দান করার আগে কিন্তু তার ভিতরে 20টা ছিল, 20টা ইলেকট্রন ছিল আর কি। তো ইলেকট্রন যত ছিল প্রোটনও কিন্তু ততই থাকে। তাহলে এই প্রোটন সংখ্যা আমরা 20 বসাবো ইনটু একটি প্রোটনের ভর। তো একটি প্রোটনের ভর সবার মুখস্থ রাখতে হবে 1.673 ইনটু tan ইনভার্স 24। এই মানটি সবাই মুখস্থ করবে। এরপর আমরা দিলাম যোগ। এবার নিউটন সংখ্যা, নিউটন সংখ্যার মান কত? নিউটন সংখ্যা তো আমাদের বের করতেই বলেছে। তো যেই মানটি বের করতে বলেছে সেই মানটির জায়গায় তুমি লিখবে x। মনে থাকবে তো, যেই মানটি তোমাকে বের করতে বলা হয়েছে সেই মানটিতে তুমি লিখবে x ইনটু একটি নিউটনের ভর, ইনটু একটি নিউটনের ভর। তো একটি নিউটনের ভর কত? একটি নিউটনের ভর কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে 1.675 ইনটু tan ইনভার্স 24। এই মানটি আমরা লিখবো। তো আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এখন এটিকে ক্যালকুলেশন করে আমরা x এর মান বের করব। আর x এর মান বের হওয়া বলতে নিউটন সংখ্যা বের হওয়া, আমাদের কিন্তু নিউটন সংখ্যাই বের করতে বলেছি। এবার আমরা কি লিখবো খেয়াল করো তো, আমরা লিখবো হলো এই 6.696 ইন্টু tan ইনভার্স 23 ইকুয়াল টু এই 20 ইন্টু এই মানটি আমরা গুণ করব। তাহলে কি লেখা যায়? 20 ইন্টু 1.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস
24, এই যে আমরা ইকুয়াল দিলাম, যে মানটি এসেছে সেটি লিখব। 3.346 ইন্টু 10 ইনভার্স 23 যোগ x ইন্টু 1.675 ইন্টু 10 ইনভার্স 24। আমি একটু ছোট করে লিখেছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কি করব খেয়াল করো, এই সাইডটা এই সাইডে আনবো, তাহলে কি দাঁড়ায় 3.346 ইন্টু 10 ইনভার্স 23 যোগ x ইন্টু 1.675 ইন্টু 10 ইনভার্স 24 ইকুয়াল টু আমরা ওই বাম সাইডটা ডান সাইডে লিখবো 6.696 ইন্টু 10 ইনভার্স 23। এবার এই জিনিসটা শুধু এই একটাকে আমরা আবার ডান সাইডে নেব, একটাকে আস্তে আস্তে আমরা এক্স জিনিসটা বাম সাইডে রাখার চেষ্টা করব। তো একটাকে যদি ওই পারে নিই, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, তো প্লাসের জিনিস ওই পারে গেলে মাইনাস, তাহলে কি কি থাকে x ইন্টু 1.675 ইন্টু 10 ইনভার্স 24 ইকুয়াল টু এই মানটি থেকে এই যে ওইটা যে ওই পারে যাবে, ওই পারে গেলে কিন্তু মাইনাস হয়ে যাবে, তো আমরা মাইনাসটা অর্থাৎ বিয়োগ অঙ্কটা করে ফেলি। তো কত দাঁড়ায় 6.696 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। এটি থেকেই তো আমরা বিয়োগ করব এই পারের ওইটা যে মাইনাস হলো ওইটা, তো মাইনাস দেব 3.346 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। তো আমরা এটা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়াতে আসলো 3.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। এবার x এর সাথে যেই সংখ্যাটা গুণাকার আছে সেটা ভাগ হয়ে নিচে চলে যাবে, তাহলে আমরা কি লিখতে পারি x ইকুয়াল টু 3.35 ইন্টু 10 ইনভার্স 23 ডিভাইডেড বাই 1.675 ইন্টু 10 ইনভার্স 24। এবার আমরা এটি ক্যালকুলেটরে চাপ দিব, তো ক্যালকুলেটরে চাপ দিলে কি দাঁড়ায় খেয়াল করো, উপরে দেওয়া আছে 3.35 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 ডিভাইডেড বাই 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24। এবার আমরা ইকুয়াল চাপ দিলাম, ইকুয়াল চাপ দেওয়াতে আসছে 20। এখন এই যে নিউটন সংখ্যা আমাদের বের হলো 20, এটি হলো আমাদের নিউটন সংখ্যা। কি সংখ্যা? নিউটন সংখ্যা। তো এটি আমাদের অ্যান্সার। আশা করি সবাই নিউটন সংখ্যা অর্থাৎ কিভাবে নিউক্লিয়াসের ভর থেকে নিউটন সংখ্যা বের করতে হয় এটি তোমরা শিখতে পারলে। আমাদের পরীক্ষায় কিন্তু নিউটন সংখ্যার মান, প্রোটন সংখ্যার মান সবগুলো দিয়ে নিউক্লিয়াসের ভরও তোমাকে নির্ণয় করতে বলতে পারে। এবার আমরা টাইপ 6 এর 2 নম্বর প্রশ্নটি তোমাদেরকে সমাধান করাবো। কি আছে খেয়াল করো, লেখা আছে এ একটি মৌল যার সর্বশেষ ইলেকট্রনের জন্য n = 4, মানে এ একটা মৌল যার সর্বশেষ ইলেকট্রনের জন্য n = 4, মানে এটার ইলেকট্রন বিন্যাস করলে কত পর্যন্ত যাবে, শক্তি স্তর 4 পর্যন্ত যেতে হবে। এরপরে বলেছে l = 0, তো l = 0 বলতে বোঝায় s কে বোঝায়। কাকে বোঝায়? s কে বোঝায়। এখন কোন s কে তোমাকে বোঝানো হয়েছে? যেহেতু n এর মান 4, তাহলে এটিকে 4s মানে 4s কে বোঝানো হয়েছে। তো l = 0 মানে যে s, এটা একটু তোমাদের জানতে হবে। l এর মান 0 হলে s কে বোঝায়, l এর মান 1 হলে p কে বোঝায়, l এর মান 2 হলে d কে বোঝায়, আর l এর মান যদি 3 হয় তাহলে f কে বোঝায়। এটা তোমাদের জানতে হবে। আর যেহেতু n এর মান 4 বলেছে, তাহলে সেটি অবশ্যই 4s। সর্বশেষ ইলেকট্রনের জন্য n এর মান 4, l = 0, এটার পুরা যে রূপটা, এই পুরা রূপটাকে বলা হয়, মানে বলতে পারো 4s। তো এবার কি বলেছে খেয়াল করো, কইছে এই মৌলটির সর্বশেষ উপস্তরে একটি ইলেকট্রন বিদ্যমান। এই মৌলটার সর্বশেষ উপস্তরে একটি ইলেকট্রন বিদ্যমান। তো মৌলটি কি হতে পারে আমরা একটু খেয়াল করি। আমরা সবাই সিরিয়ালটা জানি 1s, এরপরে সবাই জানি 2s, এরপরে কি 2p, এরপরে 3s, এরপরে 3p, এরপরে হয় 3d, এরপরে কি হয়, এরপরে হয় 4s। আমাদেরকে কিন্তু বলেছে সর্বশেষে কিন্তু n = 4 থাকবে, 4 এসেছে, আর l এর মান হবে 0, মানে s কে বোঝাবে, মানে 4s কে বোঝাবে। তাহলে বলো 4s এর পরে 4p কি আর লিখতে পারবে? 4p কিন্তু আর লিখতে পারবে না। এখান পর্যন্ত সর্বশেষ বলেছি। এবার আমাকে বলেছে মৌলটির সর্বশেষ উপস্তরে একটি ইলেকট্রন বিদ্যমান। এই যে আমরা 1s 2s 2p 3s 3p 3d 4s এই যে লেখাগুলো লিখলাম, এগুলারে বলা হয় উপস্তর বা অরবিটাল।
এই সর্বশেষ উপস্তরে নাকি একটা ইলেকট্রন থাকে। তো সর্বশেষে কে আছে? সর্বশেষে S আছে। এই S এর ভিতরে নাকি একটা ইলেকট্রন থাকবে। তো এগুলো কয়টি থাকবে? এগুলো থাকবে 2টি, S এর ভিতরে থাকে 2টি, P এর ভিতরে থাকে 6টি, S এর ভিতরে থাকে 2টি, P এর ভিতরে থাকে 6টি। এখন একটা কথা তোমরা একটু জানো, আমরা ইলেকট্রন বিন্যাস থেকে এটা সবাই জানি, 3p এর পরে ইলেকট্রন কিন্তু 3d তে যায় না, আগে 4s এ যায়। 4s এ পূর্ণ হওয়ার পর, 4s পূর্ণ হওয়ার পর তারপর 3d তে যাবে। তো 4s এ তো একটি ইলেকট্রন গিয়েছে, কিভাবে বুঝলাম? ওই যে বলেছে সর্বশেষ স্তরে নাকি একটি ইলেকট্রন আছে। তো একটি দেওয়ার পরে তো আর ইলেকট্রন নেই, আর তো তুমি দিতে পারবে না, অর্থাৎ 3d তে কিন্তু ইলেকট্রন বসবে না। তাহলে এই মৌলটির নাম কি দাঁড়ালো? 2 2 4 4 6 10 10 2 12 12 6 18 18 একে 19। যেহেতু 19 নম্বর মৌল, অর্থাৎ এটি পটাশিয়ামকে বোঝানো হয়েছে। আমরা এতক্ষণে উদ্দীপকটি ধরার চেষ্টা করলাম। এবার আমাকে বলেছে উদ্দীপকের মৌলটির একটি পরমাণুর ভর নির্ণয় করো। তো আমরা জানি একটি পরমাণুর ভর, তুমি প্রথমে ইলেকট্রন বিন্যাসটি করবে, তারপর লিখবে এটি পটাশিয়ামকে বোঝানো হয়েছে। এবার তোমরা লিখবে পটাশিয়ামের পটাশিয়ামের পটাশিয়াম পরমাণুর ভর। পটাশিয়াম কিসের ভর? পরমাণুর ভর। তো পরমাণুর ভরের সূত্র কিন্তু তোমাদেরকে একটু আগে আমি শিখিয়েছি। পরমাণুর ভরের সূত্র কি? আমরা জানি এই প্রোটন সংখ্যা গুণ কত? একটি প্রোটনের ভর। কয়টি? একটি প্রোটনের ভর যোগ এরপরে নিউট্রন সংখ্যা ইনটু একটি নিউট্রনের ভর। একটি কিসের ভর? একটি নিউট্রনের ভর। এরপরে যোগ ইলেকট্রন সংখ্যা গুণ একটি ইলেকট্রনের ভর। তো তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমাদের অনেক গাইডের ভিতরে ইলেকট্রন সংখ্যা ও ইনটু একটি ইলেকট্রনের ভর এটি লেখে না, কারণ আমরা সবাই জানি পরমাণুর সম্পূর্ণ ভর প্রোটন আর নিউট্রন, অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন এই দুইটা জিনিসই একটা পরমাণুর সম্পূর্ণ ভর, মানে ভর থাকে এই দুইটা জিনিস, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে সম্পূর্ণ ভর থাকে। তো অনেক গাইড এটা লেখে না, তো তোমরা এটা লিখতেও পারো, না লিখলেও তেমন কোনো সমস্যা নেই। যদি না লেখা অবশ্যই বলবে যে পরমাণুর সম্পূর্ণ ভর থাকে নিউক্লিয়াসের ভিতরে, তখন স্যার বুঝবে যে প্রোটন আর নিউট্রন নিয়েও কাজ করলে হবে। এবার উদ্দীপকের মৌলটির একটি পরমাণুর ভর যে নির্ণয় করবে, পটাশিয়াম, উদ্দীপকের মৌলটি হলো পটাশিয়াম, পটাশিয়াম পরমাণুর ভর তুমি নির্ণয় করবে। এবার পটাশিয়ামের প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হলো 19। এই 19 এই জিনিসটা কিন্তু আমাদের উদ্দীপক থেকে আমরা বুঝে এনেছি। ইনটু একটি প্রোটনের ভর তুমি লিখবে। তো একটি প্রোটনের ভর কত আমরা মুখস্থ জানি, 1.673 ইনটু 10^24। এবার নিউটন সংখ্যা ইনটু একটি নিউটনের ভর। এবার এই নিউটন সংখ্যা কত, এটাকে এখানে কোনো জায়গায় লেখা আছে? লেখা কিন্তু নেই। তোমাদের এই ক্ষেত্রে একটু জানতে হবে যে আমরা কিন্তু তোমাদেরকে একটি সূত্র শিখিয়েছি, ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা। ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে? একটু আমরা এখানে লিখি, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করে। এটা সূত্র হলো প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা, বা ছোট হাতের n দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তো এই ভর সংখ্যা কত আমরা একটু সবাই মুখস্থ রাখতে হবে। পটাশিয়ামের ভর সংখ্যা হলো 39। পটাশিয়ামের ভর সংখ্যা কত? 39। আর প্রোটন সংখ্যা তো আমরা বের করলাম 19, আর এই নিউটন সংখ্যাটা আমরা এখান থেকে বের করব। তো আমরা কিভাবে বের করব? প্লাস এর 19 ওই পারে গেলে মাইনাস এর 19। তাহলে n ইকুয়াল টু 39 মাইনাস 19 ইকুয়াল টু কত দাঁড়ায়? 39 থেকে এই 19 গেলে আর থাকে 20। এই যে আমরা প্রোটন নিউটন সংখ্যার মান বের করলাম 20। তাহলে আমরা যোগ দিতে পারি কি বলতো? নিউটন সংখ্যা হলো 20 ইনটু একটি নিউটনের ভর। তো একটি নিউটনের ভর হলো 1.675 ইনটু 10^24 যোগ একটি ইলেকট্রন সংখ্যা। এখন ইলেকট্রন সংখ্যা কয়টি? ইলেকট্রন সংখ্যা 19টি। প্রোটন যতটি, ইলেকট্রন ততটি, যেহেতু দান করেনি, গ্রহণ করেনি। ইনটু একটি ইলেকট্রনের ভর তুমি বসাবে। একটি ইলেকট্রনের ভর সবাই মুখস্থ রাখবে, 9.11 ইনটু 10^28। এবার তুমি এই সম্পূর্ণটা ক্যালকুলেটরে চাপ দেবে, এত যোগ এত যোগ এত দিলে একটি মান আসবে, ওই মানটি অর্থাৎ একক হবে গ্রাম। এটা হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই টাইপ নাম্বার 6 এর এই অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা দেখব টাইপ নাম্বার 7 এ, অর্থাৎ তৃতীয় অধ্যায় টাইপ 7 এ আমরা রেখেছি পটাশিয়াম, ক্রোমিয়াম, কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হওয়ার কারণ ব্যাখ্যা করো। এই তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম, যদি এটি তুমি ভালোমতো বুঝো, আমাদের পরীক্ষায় যদি অন্য কোনো মৌল দিয়েও আসে যেটা ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, তাহলে এই তিনটি যদি তুমি ভালোমতো শিখো তাহলে ওইগুলোও তুমি পারবে।
তো এই ইলেকট্রন এগুলা বুঝতে হলে তোমাদের কিছু জিনিস জানতে হবে। এই জিনিসটা কি খেয়াল করো, কি লিখেছি, ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনগুলো আগে কম শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। কোন শক্তি স্তরের? কম শক্তি স্তরের অরবিটালে প্রবেশ করে। আমরা বুঝাবো অঙ্ক করার সময় বা প্রশ্নটি দেখে উত্তর করার সময় তোমাকে বুঝাবো। আরেকটি কথা তুমি মাথায় রাখো, সর্বশেষ শক্তি স্তরে অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ থাকতে চায়, অর্ধপূর্ণ বা পূর্ণ থাকতে চায়। তো এই দুইটি কথা মাথায় রেখে সবসময় আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে পটাশিয়াম, ক্রোমিয়াম, কপারের ইলেকট্রন বিন্যাসটা আসলে ব্যতিক্রম কেন। তো চলো এটার উত্তরটা তোমাদেরকে আমি করিয়ে দিই। আমাদের পরীক্ষায় কিন্তু তিনটাই আসবে না, যে কোনো একটা মৌল দিয়ে আসতে পারে। তো খেয়াল করো কোনটা কি কারণে তার ইলেকট্রন বিন্যাসটা কি কারণে ব্যতিক্রম, ওইটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো খেয়াল করো, প্রশ্ন নাম্বার 1-এ আমরা লিখেছি পটাশিয়াম, ক্রোমিয়াম, কপার এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? পটাশিয়াম, ক্রোমিয়াম, কপার এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? তো শুরুতেই আমরা একটু পটাশিয়ামটা কেন ব্যতিক্রম ওইটা একটু খেয়াল করি। তার আগে সবাই জানো পটাশিয়াম হলো 19 নম্বর মৌল। তো এই সিরিয়ালটা সবাই আমরা জানি, 1s, এরপর 2 দিয়ে হয় 2টা, 2s, 2p, 3 দিয়ে হয় 3টা, 3s, 3p, 3d, এরপরে হয় 4s, কি s, 4s। তো প্রথম অরবিটালে 2টি ইলেকট্রন আমরা দিলাম, 19টা ইলেকট্রন আমাদের দিতে হবে। এরপরে আবার 2টা দিলাম, 4টা হলো। এরপর আবার 6টা দিলাম, কয়টা হলো? 10টা হলো। এরপর আবার 2টা দিলাম, কয়টা হলো? 12টা। 12 আর 6 18টা। আর কয়টা আছে? একটা। এই একটা আমরা 3D তে না দিয়ে 4s এ দিব। 3D তে না দিয়ে 4s এ দিব। যদি 3D তে দিয়ে দাও তাহলে কিন্তু হবে না। সিরিয়ালে কিন্তু 3D পরে, কিন্তু নিয়ম অনুসারে 4s এ ওই একটি ইলেকট্রন যাবে। এখন এই 3D তে না গিয়ে এই 4s এ গেল কেন? কারণ কি? এই কারণটি তোমাকে আমি নিচে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। এই 3D আর 4s এর তুমি শক্তি নির্ণয় করা জানতে হবে। শক্তি নির্ণয়ের সূত্র কি? শক্তি নির্ণয়ের সূত্র হলো n প্লাস l। তো এই n এর মান কত? n এর মান হলো 3। আর l বলতে d কে বোঝায়। আর সবার মুখস্থ রাখতে হবে s এর মান হয় 0, p এর মান হয় 1, d এর মান হয় 2, আর f এর মান হয় 3। তাহলে l বলতে কাকে বোঝায়? d কে বোঝায়। তো d এর মান কত? d এর মান হলো 2। তাহলে এই টোটালটা যোগ করলে কত হয়? 5। তাহলে আমরা এইভাবে শক্তি নির্ণয় করব। তাহলে বলো তো 3D এর শক্তি কত? 5। এবার 4s এর শক্তি আমরা বের করব। 4s এর শক্তির সূত্র n প্লাস l। n এর মান হলো 4 যোগ s এর মান, l এর মান নির্ভর করবে এই s এর মানের উপর। তো s এর মান কত? 0, এই 0 বসালাম। 4 প্লাস 0 মানে হয় 4। তাহলে 4s এর শক্তি কত? 4। তাহলে এখন আমাকে বলো 3D এর শক্তি কিন্তু 5। এই 3D এর শক্তি কত? 5। আর 4s এর শক্তি কত? 4s এর শক্তি হলো 4। তো তোমাকে আমি একটু আগে বলেছি, তোমার একটা জিনিস মনে রাখতে হবে, ইলেকট্রন আগে যার শক্তি কম তার ভিতরে প্রবেশ করে। এখন বলো এই দুটির ভিতরে কার শক্তি কম? 4s এর শক্তি কম, তাই ইলেকট্রন 4s এ আগে প্রবেশ করেছে। এখন এই প্রবেশ করার পর আর তো ইলেকট্রন নেই। যদি আরো থাকতো ওইগুলো পূর্ণ করে এরপর আমরা 3D তে চলে আসতাম। তাহলে বলতো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হওয়ার কারণ কি? পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম হওয়ার কারণ হলো তুমি 18টা ইলেকট্রন দেওয়ার পর যে 19তম ইলেকট্রনটি আছে সেটি 3D তে না গিয়ে 4s এ যাবে, কারণ 4s এর শক্তি কম আর 3D এর শক্তি বেশি। ঠিক আছে? তো এই শক্তিগুলো তুমি একটু নির্ণয় করে দেখিয়ে দিবে খাতায়, আর এই বাংলা কথাটা বুঝিয়ে দিবে। তো এই কারণে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। এবার আসো আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন এটা একটু দেখি। তো ক্রোমিয়াম হলো তোমার 24 নাম্বার মৌল। কত নাম্বার? 24। তো আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু করার চেষ্টা করি। করো 1s, 2s, 2p, এরপরে কি লেখা যায়? 3s, 3p, 3d, এরপরে কি লেখা যায়? 4s। তো এতটুকু আমরা লিখলাম। প্রথম শক্তি স্তরে 2টা, এরপরে 6টা, 10টা হয়ে গিয়েছে, 12টি। 12 আর 6 কত? 18। এখন 24 হতে আরো কত লাগে? 24 হতে লাগে আরো 6। তো আমরা 3D তে কি আগে ইলেকট্রন যায়? 3D তে কিন্তু আগে ইলেকট্রন যায় না। আমরা একটু আগে তোমাকে বলেছি আগে কম শক্তি স্তরে ইলেকট্রন যায়। তো প্রশ্ন হতে পারে, স্যার এগুলোর শক্তি কেন নির্ণয় করলেন না? এগুলোর শক্তি নির্ণয় করলেও তোমরা দেখতে পারবে এগুলোর শক্তি যথাক্রমে কম থেকে বেশির দিকে যাচ্ছে, কিন্তু এখানে বেশি থেকে কমের দিকে আসে। তো 4s এর শক্তি কম, 4s আমরা 2টি ইলেকট্রন দিলাম। এখন বলো তার কয়টি ইলেকট্রন আছে?
2 2 4 4 6 10 10 2 12 12 আর 6 18 18 দিয়ে 20 আর থাকে 4টি ইলেকট্রন। এই 4টি আমরা বসালাম। তো এটি তো আমরা নিয়ম অনুসারে বসালাম, কিন্তু এরপরেও আমাদের এই ইলেকট্রন বিন্যাসটি হয়নি। কারণ কি? কারণ হলো সর্বশেষ শক্তি স্তরে যখন তুমি ইলেকট্রন বসাবে, ওই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন মানে অরবিটালটি পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকতে চায়। পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকতে চায়, এটি একটু মাথায় রাখবে। যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যখন তুমি ইলেকট্রন বসাবে, সেটি পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকতে চায়। এখন এখানে এইটাই তো সর্বশেষে আমরা ইলেকট্রন বসালাম, এটির নাম হলো 3D। এখন 3D পূর্ণ হয় 10টি ইলেকট্রন থাকলে পূর্ণ হয়, আর 3D এর ভিতরে 5টি ইলেকট্রন থাকলে সেই অর্ধপূর্ণ হয়। এখন এখানে কয়টি ইলেকট্রন আছে? 4টি। কয়টির জন্য অর্ধপূর্ণ হয় না? মাত্র একটির জন্য। যদি মাত্র একটির জন্য, দুইটির জন্য না, যদি মাত্র একটির জন্য ইলেকট্রন তার শর্ট পড়ে বা ঘাটতি হয়, তখন সেই একটি ইলেকট্রন তুমি এই 4s থেকে তাকে দিয়ে দিবে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়ায়? 1s2 2s2 2p6 3s2 3p6 আর 3d আর 4s। এই 4s এ দুইটি কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু তুমি দিবে একটি, আর এখানে একটি বাড়িয়ে 5টি বানিয়ে দিবে, মানে এখান থেকে আরেকটি এখানে দিয়ে দিবে। তাহলে এই 3D কয়টি? 3D তে কি পূর্ণ হলো, অর্ধপূর্ণ হলো কিনা বলো তো? অর্ধপূর্ণ কিন্তু হলো। তো যদি একটি, দুইটির জন্য না, যদি একটির জন্য কখনো অর্ধপূর্ণ বা পূর্ণ না হয়, তখন তুমি এর আগে যেখানে ইলেকট্রন বসিয়েছিলে তা থেকে একটি এখানে দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে এটি হলো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। একইভাবে আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাস করি, তো কপার হলো 29 নম্বর মৌল। ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6 3s2 3p6। 3d তে না গিয়ে আমরা যদি 4s এ যাই, আগে দেখতে হবে ইলেকট্রন আর কয়টি দেওয়ার বাকি আছে। তো ইলেকট্রন কিন্তু অলরেডি 10 2 12 12 18টি আমরা দিয়ে দিয়েছি। এখন এইখানে যদি আমরা 2 দিই তাহলে হয় 20, আর বাকি 9টা এখানে দিলাম। এখন বলো তো, অর্ধপূর্ণ নাকি পূর্ণ হওয়ার চেষ্টা করছে সে? পূর্ণ হওয়ার। কয়টির জন্য? একটির জন্য। তো একটির জন্য হলে তো তোমাকে আমি বলেছি এখান থেকে একটা এখানে দিয়ে দিবি। তাহলে এখানে কয়টি ইলেকট্রন হবে? 10টি, আর এখানে হবে একটি ইলেকট্রন। এখন পরীক্ষায় যদি আসে ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, তাহলে তুমি লিখবে সাধারণভাবে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এটি, কিন্তু এটি ভুল, বা সাধারণভাবে কপারের ইলেকট্রন বিন্যাস যেটি ভুল এটি আগে দেখিয়ে দিবে। এরপরে তুমি লিখবে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস, কপারের সঠিক ইলেকট্রন বিন্যাস তুমি লিখবে। লেখার পর তুমি কারণটি লিখবে। আমরা জানি সাধারণভাবে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন আগে কম শক্তি স্তরে প্রবেশ করে, তারপর বেশি শক্তিসম্পন্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। তো 4s এর শক্তি কম হওয়া সত্ত্বেও 4s পূর্ণ না করে 3d তে একটি ইলেকট্রন বেশি আসার কারণ কি? 3d তে 4টি ইলেকট্রন আছে, সে অর্ধপূর্ণ হওয়ার জন্য মাত্র একটি দরকার, তাই 4s থেকে একটি ইলেকট্রন এই 3d তে প্রবেশ করে, তখন সে অর্ধপূর্ণ হয়। আর এরপরে তুমি লিখবে অর্ধপূর্ণ হলে কোনো একটি মৌল স্থিতিশীলতা অর্জন করে। কি অর্জন করে? স্থিতিশীলতা অর্জন করে। স্থিতিশীলতা মানে কি? এটি আমাদের বইয়ে নেই, তোমরা জাস্ট এটা লিখে রাখবে। আর অথবা তুমি চতুর্থ অধ্যায় পড়লে কেন স্থিতিশীল ওইটা তুমি বুঝতে পারবে। আচ্ছা, স্থিতিশীলতা মানে বুঝতে পারবে। এবার কপারের 29 নম্বর মৌলর এই কথাটাই লিখবে যে 4s থেকে একটি ইলেকট্রন 3d তে এসে 10টি ইলেকট্রন অর্থাৎ পূর্ণ হয়, ফলে কপারের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ কপার স্থিতিশীলতা অর্জন করে। এভাবে তুমি এই টাইপ নাম্বার 7 এর এই প্রশ্নের উত্তরটি দিবে। তোমাদের গাইড থেকে তুমি এই বাংলা লেখাটি পড়তে পারো। ইলেকট্রন বিন্যাসটি কিভাবে আমরা করেছি তোমাকে এটি বুঝিয়ে দিলাম। এবার আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের টাইপ নাম্বার 8-এ 2n স্কয়ারের সূত্র মেনে চলে কিনা এমন একটি প্রশ্ন আমাদের গ অথবা ঘতে বলে। তো এই ধরনের প্রশ্নগুলো তুমি কিভাবে সমাধান করবে সেটি জানার আগে তুমি 2n স্কয়ার মানে কি একটু বুঝো। 2n স্কয়ারের সূত্র এটা আসলে কি কাজে লাগে? আমরা সবাই জানি কোন একটা মৌলের কক্ষপথ থাকে, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এভাবে কিন্তু কক্ষপথ থাকে। তো কক্ষপথ যখন প্রথম কক্ষপথের জন্য n এর মান 1 বসাতে হয়, দ্বিতীয় কক্ষপথের জন্য n এর মান 2 বসাতে হয়, আর তৃতীয় কক্ষপথের জন্য n এর মান 3 বসাতে হয়, এভাবে 4 5 ইত্যাদি বসাতে হয়। তো এই 2n স্কয়ারের সূত্রের ভিতরে যদি আমরা n এর জায়গায় 1 বসাই তাহলে এটি প্রথম কক্ষপথকে বোঝায়, 2 বসালে দ্বিতীয় কক্ষপথ, আর 3 বসালে তৃতীয় কক্ষপথ, 4 বসালে চতুর্থ কক্ষপথ। তো প্রথম কক্ষপথের জন্য আমরা জানি n এর মান হলো 1, তো n এর মান যদি 1 বসাই তাহলে মান দাঁড়ায় 2। মানে আমরা বুঝলাম প্রথম কক্ষপথে 2n স্কয়ারের সূত্র অনুসারে 2টি ইলেকট্রন ধরে। কয়টি ইলেকট্রন ধরে? 2টি ইলেকট্রন ধরে বা বসতে পারে।
দ্বিতীয়তে অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো n এর মান 2 বসালে সংখ্যাটা দাঁড়ায় 8টি। টোটাল কয়টি? 8টি। তৃতীয় কক্ষপথের জন্য 18টি, n এর জায়গায় যদি আমরা 3 বসাই। আর চতুর্থ কক্ষপথে n এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে 32টি ইলেকট্রন ধরে। এটা 2n² সূত্র আমাদেরকে বলে। তো টাইপ নাম্বার 8 এর অঙ্কগুলো করার জন্য আমাদের এই জিনিসটা একটু জানতে হবে। তো টাইপ 8 এর জিনিসগুলো আমাদের জানার পর প্রশ্ন 1 আমরা একটু সমাধান করতে পারি কিনা খেয়াল করো। তো এখানে একটি এই মৌলের ডায়াগ্রাম চিত্র দেওয়া আছে, ইলেকট্রনগুলো বসানোর ডায়াগ্রাম দেওয়া আছে। এখন প্রথম কক্ষপথের নাম দিয়েছে কে, দ্বিতীয় কক্ষপথের নাম এল, তৃতীয় কক্ষপথের নাম এম, আর চতুর্থ কক্ষপথের নাম দিয়েছে এন, কে এল এম এন। এখন ভিতরে লেখা আছে 19p, 19p মানে 19টি প্রোটন। তো 19টি প্রোটন আসলে কোথায় থাকে? 19টি প্রোটন থাকে আসলে পটাশিয়ামে। কোথায়? পটাশিয়ামে। তাহলে এই এই উদ্দীপকে যে মৌলটির কথা বলা হয়েছে সেটি হলো পটাশিয়াম। এখন আমাকে বলেছে ডি মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না, বিশ্লেষণ করো। কি বলেছে? ডি মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না, বিশ্লেষণ করো। তো ডি মৌলটির নাম কি? তুমি এটি আগে লিখবে। তুমি লিখবে ডি মৌলটি হলো কে, কে কে মানে পটাশিয়াম। ডি মৌলটি হলো কে অর্থাৎ পটাশিয়াম। তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা একটু আগে তোমাদেরকে বুঝিয়েছি, আবার দেখো। প্রথমে হয় 1s2, এরপর হয় 2s2, এরপর হয় 2p6, এরপর হয় 3s2, এরপর হয় 3p6, এরপর 3d তে না গিয়ে কোথায় যায়? 3d তে না গিয়ে আমরা জানি 4s এ যায়। তো 4s এ কয়টি ইলেকট্রন? আরেকটি ইলেকট্রন আমরা দিব। তো একটু খেয়াল করো তো, পটাশিয়ামের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি? 8টি ইলেকট্রন, এরপরে তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, আর চতুর্থ শক্তি স্তরে 1টি ইলেকট্রন। তুমি এটা বাংলায় লিখবে যে পটাশিয়ামের প্রথম শক্তি স্তরে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে আছে 8টি ইলেকট্রন, আর চতুর্থ শক্তি স্তরে আছে 1টি ইলেকট্রন। আরেকবার বলছি, তুমি এভাবে লিখবে যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি আছে, তৃতীয় শক্তি স্তরে 8টি আছে, চতুর্থ শক্তি স্তরে 1টি আছে। এবার আমরা লিখব 2n² সূত্র অনুসারে, 2n² সূত্র অনুসারে প্রথম শক্তি স্তরে 2n² সূত্র অনুসারে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধরে। তাহলে 2 × 1²। তো 2 × 1² মানে কত? 1। 2 একে কত? 2টি। তো আমরা এটা লিখব যে 2n² সূত্র অনুসারে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন ধরে, পটাশিয়ামেরও প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। অর্থাৎ পটাশিয়ামের প্রথম শক্তি স্তরটি কিসের সূত্র মেনে চলে? প্রথম শক্তি স্তরটি 2n² সূত্র মেনে চলে। এরপর আমরা 2n², এবার n এর মান 2 বসাবো, 2 × 2²। তাহলে 2 × 2² মানে কত? 4। তাহলে 4 দুগুণে কত? 8। তাহলে এবার আমরা 8টি ইলেকট্রন দেখলাম। মানে 2n² সূত্র অনুসারে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধরে 8টি। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখা যাচ্ছে যে পটাশিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে। তাই পটাশিয়ামের দ্বিতীয় শক্তি স্তর কিসের সূত্র মেনে চলে? 2n² সূত্র মেনে চলে। এবার আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি খেয়াল করো, 2n², 2 × এবার আমরা n এর মান বসাবো 3। তো 3 এর উপরে কি আছে? স্কয়ার। তাহলে 2 × 3² মানে 9, আর 9 দুগুণে হয় 18। এবার আমরা লিখব 2n² সূত্র অনুসারে, 2n² সূত্র অনুসারে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধরে 18টি, কিন্তু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে তৃতীয় শক্তি স্তরে সে 8টি ইলেকট্রন পূরণ করেই চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন চলে যায়। অর্থাৎ 18টি সে পূর্ণ করেনি, 18টি পূর্ণ না করেই সে চতুর্থ শক্তি স্তরে চলে যায়। তাই পটাশিয়ামের তৃতীয় শক্তি স্তরটি 2n² সূত্র মেনে চলে না। অর্থাৎ এই সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাসটি 2n² সূত্র মেনে চলে না। অর্থাৎ তুমি এটি লিখবে, তুমি একটি একটি না বলে তুমি এইভাবে লিখবে। সুতরাং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রকে মেনে চলে না, কারণ তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকার কথা ছিল 2n² সূত্র অনুসারে 18টি, কিন্তু ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে পটাশিয়ামের তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন সে পূরণ করেই চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন চলে যায়। তাই পটাশিয়াম
পটাশিয়াম 2n স্কয়ার সূত্র মেনে চলে না, বা 2n স্কয়ার সূত্র দ্বারা তাকে ব্যাখ্যা করা যায় না। তুমি এইটিকে নিজের ভাষায় লিখবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। টাইপ 9 আমরা দেখব রাদারফোর্ড ও বোর পরমাণুর মডেলের ব্যাখ্যা। এটি আমাদের পরীক্ষায় নানাভাবে ঘুরিয়ে না মোটামুটি আমাদের রাদারফোর্ড ও বোর পরমাণু সম্পর্কে মডেল সম্পর্কে আমাদের গ অথবা ঘ নাম্বারে লিখতে বলি। তো এটি বোঝার জন্য আমাদের অবশ্যই জানতে হবে কোনটি রাদারফোর্ড পরমাণু আর কোনটি বোর পরমাণু। এইভাবে সৌরজগতের মতো যদি চিত্র আঁকা থাকে তাহলে আমরা বলবো এটি রাদারফোর্ড মডেল। এটি 1911 সালে এই মডেলটি রাদারফোর্ড দেয়। এরপরে যদি এইভাবে স্তরগুলো এইভাবে দেওয়া থাকে, কক্ষপথ আকারে দেওয়া থাকে, তাহলে এটিকে তোমরা বলবে এটি বোর পরমাণু মডেল। এটি রাদারফোর্ড পরমাণু মডেলের 2 বছর পরে অর্থাৎ এই মডেলটি বোর দেয়। এটি হলো 1913 সালে। ঠিক আছে, এখন পরীক্ষায় এই প্রশ্নটি কিভাবে আসে একটু তোমাদেরকে আমি দেখাই। তোমরা খেয়াল করো, আমরা এখানে দুটি চিত্র এঁকেছি। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এ নাম্বারে যে চিত্রটি দেওয়া আছে এটি হলো রাদারফোর্ড, আর বি নাম্বারে যে চিত্রটি দেওয়া আছে এটি হলো বোর। এখন আমাদের উদ্দীপকে এই বোর আর রাদারফোর্ড দিয়ে প্রশ্নটি কিভাবে আসতে পারে খেয়াল করো। ঘ নাম্বারে বলেছিল যে এ ও বি এর তুলনামূলক বর্ণনা করো। এই যে এই একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় করতে পারে যে এ ও বি এর তুলনামূলক বর্ণনা করো। তুলনামূলক মানে কি, এ হলো রাদারফোর্ড, বি হলো বোর। রাদারফোর্ডে কি বলা, রাদারফোর্ডের পরমাণু মডেলে কি বলা আছে আর বোর পরমাণু মডেলে কি বলা আছে, এটি তুমি পার্থক্য আকারে লিখবে। আর আরেকটি প্রশ্ন হতে পারে যে এ ও বি এর মধ্যে কোনটি অধিক উপযোগী, মানে বোর আর রাদারফোর্ডের মধ্যে কোনটি অধিক উপযোগী। যদি আমাদের পরীক্ষায় আসে অবশ্যই তুমি বলবে বোর পরমাণু অধিক উপযোগী। আর উপযোগী হওয়ার কারণটা তুমি কিভাবে লিখবে, তুমি ওই যে একদিক দিয়ে বোর পরমাণু রাদারফোর্ড পরমাণু মডেলের ব্যাখ্যা দিবে, আরেক দিক দিয়ে বোর পরমাণু মডেলের ব্যাখ্যা দিবে। দেওয়ার পর তুমি পার্থক্য দিয়ে বুঝিয়ে দিবে আসলে বোর পরমাণু কেন উত্তম। আমি এই দুইটার উত্তর তোমাকে স্ক্রিনে দিয়ে রেখেছি, সবাই খেয়াল করো, স্ক্রিনে আমি দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই পেজটা একটু নিজে পড়ে নেবে, অর্থাৎ এটা ব্যাখ্যামূলক কোনো ম্যাথ নয়, তুমি একটু পড়ে গেলে তুমি আশা করি এটি লিখতে পারবে। যদি আমাদের পরীক্ষায় বোর আর রাদারফোর্ডের মধ্যে কোনটি উত্তম বলে তাহলে অবশ্যই তুমি বোর বলবে, আর এই স্ক্রিনে দেওয়া এই ব্যাখ্যাটা তুমি শিখে নেবে। আশা করি সবাই এই টাইপ নাম্বার 9 পরীক্ষা আসলে পরীক্ষায় লিখতে পারবে। এবার আমরা দেখব টাইপ নাম্বার 10। টাইপ নাম্বার 10 এ আমরা কি লিখেছি খেয়াল করো, লিখেছি ইলেকট্রন বিন্যাস ও উপশক্তি স্তরের সম্পর্ক নির্ণয়, বা উপশক্তি স্তরের সম্পর্ক, ইলেকট্রন বিন্যাস ও উপশক্তি স্তরের সম্পর্ক। তো এটা জানার জন্য আমাদের উপশক্তি স্তরের শক্তি কিভাবে নির্ণয় করতে হয় ওইটা একটু জানতে হবে। উপশক্তি স্তরের শক্তি সূত্র হলো n+l, আর n মানে হলো শক্তি স্তর, মানে আমরা যদি 4s লিখি এই 4 কে বলা হয় n এর মান, আর s কে বলা হয় l এর মান। তো s এর মান যদি s লেখা থাকে তুমি এই l এর জায়গায় বসাবে 0, আর p থাকলে l এর মান বসাবে 1, d থাকলে l এর মান 2 বসাবে, আর f থাকলে l এর মান 3 বসাবে। sp df এর উপর ডিপেন্ড করবে l এর মান কত, এটি একটু জেনে রাখবে। এবার আসো টাইপ 10 এর প্রশ্নটি পরীক্ষায় কিভাবে আসতে পারে এবং কিভাবে উত্তর করতে হয় সেটি দেখি। তো আমরা লিখেছি 4f 4p 4d, এটা উদ্দীপকে দেওয়া আছে 4f, 4p, 4d। এখন ঘ নম্বরের প্রশ্ন বলেছে উদ্দীপকের অরবিটাল গুলোর শক্তির ক্রম ব্যাখ্যা করো। কিসের ক্রম? শক্তির ক্রম। তো এখানে তুমি লিখবে 4f, এরপরে কি লিখবে বলতো 4p, এরপরে 4d, চারটি অরবিটাল, চারটি কি অরবিটাল, তাদের ক্রম নিচে ব্যাখ্যা করা হলো, এভাবে তুমি লিখবে। এবার তুমি লিখবে 4f 4p এরপরে কি 4d, এগুলো এই অরবিটাল গুলোতে বা এই কি গুলোতে অরবিটাল গুলোতে আমরা লিখবো এই অরবিটাল গুলোতে ইলেকট্রন প্রবেশ করে, ইলেকট্রন কি করে প্রবেশ করে তাদের শক্তির উপর নির্ভর করে। কিসের উপর? শক্তির উপর কি করে নির্ভর করে। এরপরে আমি আর না লিখি মুখে বলি, তোমরা একটু বুঝে নাও। তাদের শক্তির উপর নির্ভর করে ইলেকট্রন গুলো তাদের ভিতরে প্রবেশ করে। যার শক্তি কম তার ভিতরে আগে ইলেকট্রন প্রবেশ করে, যার শক্তি কম তার ভিতরে আগে ইলেকট্রন প্রবেশ করে। তো এইখানে 4f এর শক্তি কত, এরপরে 4p এর শক্তি কত, এরপরে 4 এটা d হবে, 4d এর শক্তি কত হবে এটি আমরা বের করব। তো 4f এর শক্তি কত আমরা একটু আগে বলেছি n+l, সূত্রটি কি n+l, শক্তি নির্ণয়ের সূত্র n+l। এখানে n এর মান হলো 4, আর l যেহেতু f কে বোঝানো হয়েছে আমরা জানি SPDF 0 1 2 3, এই 3 বসালাম, 4 আর 3 হয় 7,
আবার n এর মান 4, p এর মান sp01 অর্থাৎ p এর মান হলো 1, এটা দাঁড়ালো 5। আবার এখানে n এর মান হলো 4 আর l ডিপেন্ড করে d এর উপর, spd012, তাহলে 2 বসালাম হলো 6। এখানে এবার তুমি লিখবে এই চারটি অরবিটাল থেকে সবচেয়ে কম শক্তি হলো 4p, এরপরে হলো কি বলতো, এরপরে হলো এই 4d, এরপরে কি বলতো 4f, অর্থাৎ 4p তে সবার আগে ইলেকট্রন প্রবেশ করবে যেহেতু তার শক্তি কম, এরপরে 4d তে ইলেকট্রন প্রবেশ করে, এরপরে 4f এ ইলেকট্রন প্রবেশ করে, অর্থাৎ তাদের ক্রম হলো 4p লেস দেন 4d লেস দেন 4f। এটি আমরা লিখবো। আমি মুখে যে কথাটি বলেছি তুমি এগুলোই খাতায় লেখার চেষ্টা করবে। আশা করি সবাই টাইপ নাম্বার 10-এর প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় আসে এভাবে অরবিটাল দিয়ে, অরবিটালের শক্তিগুলো যদি নির্ণয় করতে বলে আমরা নির্ণয় করব, আর ক্রম হলে এগুলো আমরা ছোট থেকে বড় সাজাবো, কারণ ইলেকট্রন আগে কম শক্তি স্তরে প্রবেশ করে। এবার আমরা টাইপ নাম্বার 11-র প্রশ্নটি খেয়াল করব, বা টাইপ নাম্বার 11 আমরা কি শিখবো একটু খেয়াল করি। লেখা আছে উপশক্তি স্তর বা অরবিটালে ইলেকট্রন সংখ্যার হিসাব। উপশক্তি স্তর বা অরবিটালে ইলেকট্রন সংখ্যার হিসাব আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। তো এখানে খেয়াল করো, একটি ডায়াগ্রাম দেওয়া আছে, n এর মান 1, n এর মান 2, n এর মান 3, অর্থাৎ তিনটি স্তরের কথা বলা হয়েছে। এখন বলেছে n এর মানের আলোকে, মানে n এর মান 1, 2, 3 এই তিনটা মানের আলোকে প্রতি অরবিটালে মোট ইলেকট্রন গুলো হিসাব করো। তাহলে ইলেকট্রন সংখ্যার হিসাব যদি আমাদের পরীক্ষায় আসে আমরা এটির উত্তর কিভাবে করব একটু খেয়াল করো। প্রথমে তুমি লিখবে n, কিভাবে একটা চার্ট বানাবে n, এরপরে তুমি বলবে l, l এর মান তুমি বের করবে, এরপরে তুমি বের করবে হলো অরবিটালের প্রতীক বা অরবিটালের নাম। তুমি একটু বুঝে নাও, অ মানে অরবিটাল আর নাম মানে নাম, অরবিটালের নাম। এরপরে তুমি দিবে অরবিটালের প্রতীক, প্র মানে প্রতীক। এরপরে তুমি দিবে অরবিটালে ইলেকট্রন সংখ্যা, ই সংখ্যা, অরবিটালে ইলেকট্রন সংখ্যা। তুমি একটু চার্টটা নিজে করার চেষ্টা করবে। এরপরে তুমি লিখবে শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। আরেকবার বলছি, আমাদের যদি পরীক্ষায় ইলেকট্রন গুলো হিসাব করতে বলে, অরবিটাল ইলেকট্রনের হিসাব যদি করতে বলে, আমরা একটা চার্ট অঙ্কন করব, যে চার্টে প্রথমে লিখবো n, এরপরে লিখবো l, এরপরে লিখবো অরবিটালের নাম, এরপর আমরা লিখবো অরবিটালের প্রতীক, এরপর আমরা লিখবো অরবিটালে ইলেকট্রন সংখ্যা, এরপর আমরা লিখবো শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। এবার n এর মানের আলোকে বলেছে, n এর মান কত আছে বলতো 1, n এর মান কত 1। তো n এর মান 1 হলে l এর মান হয় 0, সবাই মুখস্থ করো। n এর মান 1 হলে l এর মান হয় 0। আমি একটু তোমাকে এটা ক্লিয়ার করি, n এর মান যদি 1 হয় তাহলে l এর মান হবে একটি, ওই একটিকে বলবে 0। n এর মান যদি 2 হয় তাহলে l এর মান হবে দুইটি, ওই দুটি হবে 0 আর 1। n এর মান যদি 3 হয় তো l এর মান হবে তিনটি, মানে n এর মান যতটি l এর মান ততটি, এগুলো হবে 0, 1, 2, মানে 0 থেকে শুরু করবে তুমি। তাহলে বলো n এর মান 4 হলে l এর মান কত, l এর মান হবে 0, 1, 2, 3, মানে চারটি। এবার বলো n এর মান 1, তাহলে l এর মান কয়টি, l এর মান একটি, ওই একটি হলো 0। এই 0 বলতে কাকে বোঝায় তোমরা জানতে হবে। 0 বলতে বোঝায় s, 1 বলতে বোঝায় p, 2 বলতে বোঝায় d, আর 3 বলতে বোঝায় f। তাহলে অরবিটালের নাম হয় s। আর এই অরবিটালের প্রতীক যেহেতু 1 নাম্বার শক্তি স্তরে আছে তাহলে তোমার লিখতে হবে 1s। এবার তোমার জানতে হবে 1s এ কয়টি ইলেকট্রন ধরে। তো 1s এ 2টি ইলেকট্রন ধরে, এর জন্য তুমি লিখবে 2। তাহলে 1s এ যেহেতু 2টি ইলেকট্রন ধরে তাহলে ওই শক্তি স্তরে 2টি ইলেকট্রনই তো আছে, ওই শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে, এর জন্য তুমি 2 লিখবে। এবার n এর মান 2 দিয়েও তোমাকে করতে হবে, উদ্দীপকের যতটি আছে সবগুলো করতে হবে। এবার লিখবে n এর মান যখন 2 তখন l এর মান পাওয়া যায় 2টি। l এর মান কয়টি পাওয়া যায়, 2টি, একটা 0 একটি 1। এই 0-র জন্য তোমার লিখতে হবে s, আর 1 এর জন্য লিখতে হবে p, এই যে আমরা এখানে শিখিয়েছি। এবার যেহেতু এটা 2 নাম্বার শক্তি স্তর এর জন্য তোমার লিখতে হবে 2s, এর জন্য তোমার লিখতে হবে 2p। এবার তোমরা সবাই জানো s এর ভিতরে ইলেকট্রন ধরে 2টি, p এর ভিতরে ইলেকট্রন ধরে 6টি। তাহলে 2 আর 6 মোট কয়টি ইলেকট্রন হলো, মোট ইলেকট্রন হলো 8টি। এই শক্তি স্তরে মোট ইলেকট্রন 8টি লিখতে হবে। আরেকটি তোমার করতে হবে, এটি কিভাবে করবে এবার নিজে বলার চেষ্টা করো তো। n এর মান হলো 3, n এর মান 3 হলে l এর মানও তুমি পাবে 3টি, একটি 0, একটি 1, একটি 2। 0 কে আমরা বলি s, 1 কে বলি p, আর 2 কে বলি d। এবার এই s মানে কি খেয়াল করো তো, এই s মানে যেহেতু 3 নাম্বার শক্তি স্তর
এর জন্য লিখতে হবে 3s, p মানে 3p, d মানে 3d, এটা তোমার লিখতে হবে। এবার তোমার জানতে হবে এই s এর ভিতরে ইলেকট্রন ধরে 2টি, p এর ভিতরে 6টি, d এর ভিতরে 10টি। d এর ভিতরে কয়টি? 10টি। এবার মোট ইলেকট্রন কতটি একটু বলো তো। এই যে মোট ইলেকট্রন আসলে কতটি? 6 2 8, 8 এ 10, 18, অর্থাৎ 18টি। তো এইভাবে আমরা অরবিটালে ইলেকট্রনের হিসাব বা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যার হিসাবটা করার চেষ্টা করব। আশা করি সবাই টাইপ নাম্বার 11 বুঝতে পেরেছো। এবার আমরা দেখব টাইপ নাম্বার 12। টাইপ নাম্বার 12 আমরা লিখেছি বিভিন্ন আইসোটোপের ব্যাখ্যা। আমাদের পরীক্ষায় কিছু আইসোটোপের মানে আইসোটোপের নাম দিয়ে তাদের গুরুত্ব বা তাদের সম্পর্কে আমাদের ব্যাখ্যাগুলো লিখতে বলবে। তো এখানে আমরা গুরুত্বপূর্ণ 3টা আইসোটোপের নাম লিখেছি। একটা হলো টিসি 99, যার ভর সংখ্যা, আরেকটা হলো সিউ, যার ভর সংখ্যা 60, আরেকটা হলো ইউ বলতে ইউরেনিয়াম, যার ভর সংখ্যা 238। এখন বলেছে উদ্দীপকের আইসোটোপগুলোর গুরুত্ব বিশ্লেষণ করো। তো আমি স্ক্রিনে তোমাদেরকে এই 3টা আইসোটোপের মানে এগুলো তেজস্ক্রিয় আইসোটোপ, এগুলোর গুরুত্ব আমরা স্ক্রিনে তোমাকে দিয়ে দিয়েছি। তুমি এই গুরুত্বপূর্ণ এই লেখাটি একটু পড়ে নিবে। পড়লে তুমি নিজেটি লিখতে পারবে। যেহেতু এটি ম্যাথ নয়, তাই এটি আমি তোমাদেরকে করে দিচ্ছি না। আশা করি সবাই এটি নিজে পড়তে পারবে।